হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তখন মারিয়া এক প্রকার বাধ্য হয়ে রুমে চলে আসলো, আর তখন লোকটার কাছে কল আসলো, বলতে লাগলো, কিরে কি বা এর কাজ করলি সালাই? এখনো বেঁচে থাকে তাড়াতাড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আয়। ওই যে হাসপাতালে আছে সেটাতে ওকে মারা সবচেয়ে সহজ হবে। তাড়াতাড়ি চলে যা। এবার যদি বেঁচে যায় তাহলে তোর এমন অবস্থা করব সেটা তুই কল্পনাতেও ভাবতে পারবি না। আর এদিকে ওই লোকটা কয়েকটা ছেলের সাথে নিয়ে হাসপাতালে চলে আসলো। কিন্তু হাসপাতালে এসে তারা সবাই অবাক হয়ে গেল। আরে এখানে তো অনেক ছেলে, আর সবাই মনে হচ্ছে রাফির লোক, কিন্তু এভাবে তো রাফির কিছু করতে পারবে না। আর রাফিকে মারতে না পারলে বস আমাকে মেরে ফেলবে, তার চেয়ে বরং জীবনে একটা রিস্ক নিতেই হবে। তখন লোকটা তার বসকে কল দিল আর বলতে লাগলো, বস এখানে অনেক ছেলে আছে, তাদের তুলনায় আপনার ছেলেরা কিছুই না। যেভাবেই হোক তাকে তোকে মারতে হবে, আর ধরা খেলে আবার আমার নামটা বলে দিস না। ঠিক আছে ভাই, ভরসা রাখতে পারেন। এটা বলে ছেলেটা ভিতরে ঢুকে পড়লো আর সোজা রাফির কেবিনে ঢোকার চেষ্টা করলো, কিন্তু সেখানে ঢুকতে পারলো না। সজীবের কাছে ধরা খেয়ে গেল। তখন সজীব তার মাথায় পিস্তল ধরলো আর বলল, তুই কেন মারতে যাচ্ছিস রাফি ভাইকে? আপনার শত্রু সে, তাই তাকে আমি মারতে চাই। তোকে তো আমি কাবাব বানিয়ে খাবো, একটু ওয়েট কর। রাফি ভাই একটু সুস্থ হয়ে নিক, পরে তোকে দেখে নেব। আর এদিকে আমি শুয়ে আছি, তখন সজীব লোকটাকে নিয়ে আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো, ভাই এই লোকটাকে আপনি চেনেন নাকি? আপনাকে মারার জন্য এখানে এসেছে। তখন আমি একটু ওর দিকে তাকিয়ে রইলাম আর পরে বলতে লাগলাম, না এই লোকটাকে আমি চিনি না, কিন্তু তুই আমাকে মারতে কেন এসেছিস? কি চাস তুই? টাকা চাই, অনেক টাকা। আর এদিকে রাহুল আসলো এখানে আর লোকটাকে ইচ্ছে মতো মারলো। আর তখন রাহুল বলল, ভাই এটাকে মেরে মাটি চাপা দিয়ে দেই কেমন? না, এর পেছনে রহস্য আছে, ওকে এখন এখানে আটকে রাখো। আর এদিকে আকরাম চৌধুরী জানতে পারলো তার লোক আটকা পড়েছে রাফির কাছে। তখন সে বলল, ওই তোরা কয়েকজন আমার সাথে চল, হাসপাতালে যাব। আপনারা হয়তো অনেকে ভাবছেন আকরাম চৌধুরী হয়তো রাফির সাথে ঝামেলা করতে যাবে, কিন্তু না, আকরাম চৌধুরী অনেক বুদ্ধিমান একজন লোক, সে হয়তো এমনটা করবে না। তবে কেন যাচ্ছে তাহলে চলেন জেনে নিই। তখন আকরাম চৌধুরী গাড়িতে করে হাসপাতালে চলে আসলো। আকরাম চৌধুরীকে কেউ আটকালো না। তবে আকরাম চৌধুরী রাফির রুমের দরজার সামনে আসতেই সজীব বলল, দাঁড়ান এখানে, রাফি ভাইয়ের অনুমতি নিতে হবে, তারপর ভেতরে যেতে পারবেন। তখন সজীব আমার কাছে আসলো আর বলতে লাগলো, ভাই আকরাম চৌধুরী এসেছে, ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, কি করব এখন? ভেতরে আসতে চায়। ঠিক আছে, ওনাকে ভেতরে আসতে দেই। তখন সজীব তাকে ভিতরে আসতে দিল। আর আকরাম চৌধুরী ভিতরে এসেই রাফিকে সালাম দিল আর বলতে লাগলো, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আর হঠাৎ আজকে আমার এখানে? ভাই আপনার নাম সব সময় মুখে মুখে শুনেছি, কখনো দেখার সৌভাগ্য হয় নাই, আজকে হয়েছে। তা শুনলাম আপনার উপরে নাকি হামলা হয়েছে। কে করেছে কিছু জানতে পেরেছেন? একবার শুধু নামটা বলেন, ওকে কেটে আমি নদীতে ভাসিয়ে দিব। এই যে লোকটাকে দেখছেন, সে করেছে এসব, তবে আমার মনে হচ্ছে এর পেছনে অনেক বড় রহস্য আছে। এই শালা, ঝামেলা করার জন্য আর লোক পেলি না তুই? জানিস এটা কে কার সাথে ঝামেলা করছিস? তুই ওর নাম রাফি ভাই, সারা দেশের মাফিয়ার ডন, সে আর তাকে তুই মারতে এসেছিস? কিন্তু আপনি তো। ঠাস ঠাস করে দুটো শব্দ হলো। তাকে দেখে লোকটা মাটিতে পড়ে আছে। আকরাম চৌধুরী লোকটাকে গুলি করে মেরে ফেলেছে আর বলছে, তোদের মতো লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি করলেন এটা? ওকে বাঁচিয়ে রাখা প্রয়োজন ছিল আমার, ওকে মারলেন কেন? ভাই আপনার মতো লোককে সে মারতে চাই শুনে মেজাজ খারাপ হয়ে গেল, আর কন্ট্রোল করতে পারলাম না, নিজেকে গুলি করে দিলাম। আর চিন্তা করবেন না ভাই, আপনার দোয়ায় আমি ঢাকা শহরটাকে রাজত্ব করছি। এখানে সব কিছু আমার চেনা। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন পড়ে একবার আমাকে স্মরণ করবেন, আমি ছুটে আসব। আর প্লিজ একদিন সময় করে আমার বাসায় আসবেন। ঠিক আছে,
তখন আকরাম চৌধুরী আরও কিছু সময় ওখানে থেকে চলে গেল। আর এদিকে আমি কিছু বুঝতে পারলাম না কেন আসলো এই আকরাম চৌধুরী, আর কেনই বা এই লোকটাকে মেরে ফেললো। তখন আমি নিলয়কে বললাম, একটু নজর রাখিস, আমার একটু সন্দেহ হচ্ছে। ভাই, দায়িত্বটা আমাকে দেন। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, আমার থেকে ভালো গোয়েন্দা কেউ হতেই পারে না। তুই করতে চাস, ঠিক আছে, ভালোভাবে নজর রাখবি। এভাবে সেদিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি শুয়ে আছি হাসপাতালে, আজকে চলে যাব বাসায়। আর এদিকে মারিয়া তার ভাইয়ার কাছে গেল আর বলতে লাগলো, ভাইয়া, তুমি রাফিকে দেখতে গিয়েছিলে? গিয়েছিলাম তো। হাতে ব্যথা পেয়েছে। কে যে এমন একটা কাজ করেছে কে জানে। ও আচ্ছা, আমি একটু পর যাব হাসপাতালে। ঠিক আছে যা, তবে তোর না গেলে ও হবে, কারণ ওখানে অনেক মানুষ আছে। অনেক মানুষের মাঝে আমি তার কাছে স্পেশাল কেউ? আমাকে সেই সুযোগটাই নিতে হবে। কি বলছো ভাইয়া? কিছু না, একটু হিসাব করছিলাম, তুই যা। আর এদিকে মারিয়া নিজের রুমে আসলো আর ভাবতে লাগলো, রাফি রাতে কিছু খেয়েছিল কিনা কে জানে, কিন্তু আমি তো কখনো রান্নাও করি নাই। কি করব, কিন্তু আমার কেন এত কিছু করতে ইচ্ছে করছে? আমি তো তার সাথে শুধু প্রেমের অভিনয় করতেছিলাম। তাহলে কি আমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছি? হেরে গেলাম কি তার কাছে? সেদিন যখন তার বুকে মাথা রেখেছিলাম, মনে হয়েছিল এই জায়গাটাই হয়তো আমার কাছে সবচেয়ে বিশ্বাসের জায়গা। মনে হয়েছিল সারাটা জীবন তার বুকে মাথা রেখে আমি আমার জীবনটা পার করে দিতে পারবো। তার বুকের সেই ধুকধুক শব্দ আমি খুব কাছ থেকে শুনেছিলাম। সে আমার সাথে বেইমানি করতেই পারে না, কিন্তু আমি তো তাকে ঠকাচ্ছি। তখন মারিয়া তার বান্ধবীর কাছে কল দিল আর বলতে লাগলো, দোস্ত, আমি আর থাকতে পারছি না রে। রাফি গতকাল অ্যাক্সিডেন্ট করেছে। তাতে তোর কি? তোর তো আরো খুশি হওয়ার কথা, কারণ তোর শত্রু ব্যথা পেয়েছে, বন্ধু না। কিন্তু সেখানেই তো সমস্যা। সারা রাত আমি ঘুমোতেই পারিনি। কেন যেন বারবার তার কথা মনে পড়ছিল। তার মায়াবী চেহারাটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। বান্ধবী রে, তুই তো প্রেমের কাছে হেরে গেলি। রাফিকে তুই ভালোবেসে ফেলেছিস। জানি না রে, তবে তাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। আচ্ছা, তাকে এখন দেখতে হাসপাতালে যাব। কি নিয়ে গেলে ভালো হয়? যেহেতু তুই তাকে ভালোবেসে ফেলেছিস, তাই নিজের হাতে কিছু রান্না করে নিয়ে যা। আমিও সেটাই ভাবছি, কিন্তু আমি তো কখনো রান্নাই করি নাই। প্রিয় মানুষটার জন্য ভালোবেসে চেষ্টা কর, হয়ে যাবে। তারপর মারিয়া কল কেটে দিল আর রান্না করতে চলে গেল। অনেক কষ্ট করে ইউটিউবের সাহায্য নিয়ে মারিয়া রান্না করলো আর তারপর রেডি হয়ে আকাশকে কল দিল। আকাশ, তুমি কোথায়? আমি তো এখন বাসায়, কলেজে যাব, তাই রেডি হচ্ছি। তাড়াতাড়ি এই হাসপাতালটাতে চলে আসো। রাফি অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখতে যাব। কি কি করে হলো সব? আচ্ছা, আমি আসছি। এটা বলে আকাশ বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে মারিয়াও বের হলো তার রান্না করা খাবারগুলো নিয়ে। আর এদিকে রাফি শুয়ে শুয়ে ভাবতে লাগলো, মারিয়া কি এখনো জানতে পারে নাই ওর অ্যাক্সিডেন্টের কথা? হয়তো জানতে পারছে, কিন্তু এখনো ওকে দেখতে এলো না। কি অবস্থা সেটাও জানালো না। এসব ভাবতে ভাবতে মারিয়া আর আকাশ এসে উপস্থিত হয়ে গেল। রাফির রুমের সামনে নিলয় দাঁড়িয়ে আছে আর নিলয় মারিয়াকে চিনে, তাই সে সরাসরি রাফির রুমে নিয়ে আসলো। মারিয়ার হাত থেকে বাটিটা টেবিলের উপর রাখলো আর রাফির কাছে আসলো। বলেছিলাম সব কিছু একটু সাবধানে করতে। গতকাল রাতে শুনেছিলাম আমি, কিন্তু ভাইয়া রাতে আসতে দেয় নাই, তাই এখন আসলাম। শালা, তোর এই অবস্থা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আর করবেই বা কেন? আমি আবার তোর কে? দেখ ভাই, আমি জানি তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর, ফোনটা আমার কাছে ছিল না। তখন মারিয়া টেবিলের উপর থেকে খাবারের বাটিটা নিয়ে গেল আর বলতে লাগলো, তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। এই প্রথম কারোর জন্য রান্না করলাম। তখন মারিয়া আমার মুখে এক লোকমা ভাত তুলে দিল, আর আমিও কোনো রকম অভিমান আর কথা ছাড়া খেতে লাগলাম। জীবনের প্রথম রান্না কেমন হয়েছে জানি না, আমার ইচ্ছে ছিল আমার প্রথম রান্না আমার ভালোবাসার প্রিয় মানুষটাকে খাওয়াবো। কেমন হয়েছে রান্না?
হুম হুম। আমার পরিটা এত কষ্ট করে রান্না করে নিয়ে আসছে, সেটা খারাপ হতে পারে নাকি? তখন রাফি মারিয়ার মুখে এক লোকমা দিল। মারিয়া খাবারটা মুখে নিয়ে সাথে সাথে ফেলে দিল আর বলতে লাগলো, ইস, কি বাজে রান্না, এসব কেউ খায়? কত ঝাল, ওরে বাবা, কেউ পানি দাও গো। তখন ইয়াসিন পানি দিল, তারপর নিজেও খেলো আর রাফিকে পানি খাইয়ে দিল। রান্নাটা এত বাজে হয়েছে, তার ওপর আবার এত ঝাল, আর তুমি কিছু না বলে চুপচাপ খেয়েই যাচ্ছ, আবার বলছো রান্না ভালো হয়েছে। তুমি এত কষ্ট করে এই প্রথম কারোর জন্য রান্না করেছো, আর সেই সৌভাগ্যবান ব্যক্তিটা আমি। আর রান্না যেমনই হোক ভালোবেসে রেঁধেছে, তাই বলি নাই। ঠিক আছে, আজকে হাসপাতালে থাকতে হবে নাকি বাসায় চলে যাবে? আরে না, চলে যাব বাসায়। হাসপাতালে থাকতে ভালো লাগে না। এই নিলয় ডাক্তারকে এখন আসতে বল। তখন নিলয় ডাক্তারকে নিয়ে আসলো, আর তখন মারিয়া জিজ্ঞেস করলো, ভাইয়া, আমি কি রাফিকে বাসায় নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারেন, তবে একটু খেয়াল রাখতে হবে কেমন। আর একজন আমার সাথে আসেন, কিছু মেডিসিন লিখে দেবো, সেগুলো নিয়মিত খেতে দিবেন। নিলয় ডাক্তারের সাথে যা, আর বিলগুলো পে করে দিয়ে আয়। আর ইয়াসিন, বাহির থেকে একটা কার নিয়ে আয়, বাসায় যেতে হবে। তুমি আমার সাথে যাবে? আমার কার দিয়ে যাবে? ঠিক আছে। তারপর নিলয় আসলো, আর তারপর আমি গিয়ে মারিয়ার কারে গিয়ে উঠলাম। আমার সাথে আকাশও গাড়িতে উঠলো। বাকিরা অন্য গাড়িতে উঠলো। তারপর ওদের গাড়ি চলতে লাগলো তারা আপন গতিতে। তখন মারিয়া বলল, চলো রাফি, আজকে আমাদের বাসায় চলে যাই। আরে না, পাগল হয়ে গেলে নাকি? এটা সম্ভব না। আরে সম্ভব না কেন? হুম, আমাদের বাসায় তো ভাইয়া সব জানে, তাহলে আর সমস্যা কোথায়? না, আমাকে আমার বাসায় যেতে হবে, অনেক কাজ বাকি আছে এখনো। যেতে না চাইলে তো আর জোর করতে পারবো না, তার উপর তুমি আবার মাফিয়ার লিডার। তখন গাড়িটা সোজা আমার বাসার সামনে আসলো আর আমাকে নামালো। মারিয়ার সাথে আকাশ হেল্প করলো, আমার রুমে আমাকে শুয়ে দিল। তখন ইয়াসিন আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, আপনার জন্য কিছু নিয়ে আসবো। না, এখন কিছু করতে হবে না। আর শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। রাহুল, তুই তোর কাজে লেগে পড়। ঠিক আছে ভাই, আমি গেলাম। এটা বলে রাহুল চলে গেল। আর তখন আমি নিলয়কে বললাম, তুই খোঁজ নে ওই ছেলেটা কে, যে আমাকে মারতে চেষ্টা করেছিল। মানে ওই ট্রাক ড্রাইভারটার সব ডিটেলস জোগাড় কর। ওর বাসা কোথায়, ওর কি ব্যবসা, সব কিছু আমার জানতে হবে। ঠিক আছে ভাই, আমি কিছু ছেলে পেলে কাজে লাগিয়ে দিব, সব খবর নিচ্ছি, আর আপনি চিন্তা করবেন না। আর নিলয়ও চলে গেল। আর মারিয়া এসে রাফির পাশে বসলো আর বলতে লাগলো, তোমাকে বলেছিলাম এসব কাজ ছেড়ে দিতে, কিন্তু তুমি তো ছাড়বে না। এখন ওষুধ খেতে হবে, আর ওষুধ খালি পেটে খাওয়া যাবে না, তাই এখন কিছু একটা খেতে হবে। কি খাবে? আচ্ছা, তুমি তো অনেক কষ্ট করলে, এখন তুমি বাসায় চলে যাও। ইয়াসিন আছে আমার এখানে, আমার সমস্যা হবে না। যেটা বললাম সেটার উত্তর দাও, না হলে কিন্তু এই হাতটাও ভেঙে দিব। আমাকে তুমি চেনো না। মনে মনে বললাম, কি গুন্ডি মেরে বাবা, ভাগ্যিস কথাটা আসতে বলেছি, না হলে আমার যে কি করতো আল্লাহ ভালো জানে। ঠিক আছে জান, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসো, আমি সেটাই খাবো। তারপর মারিয়া উঠে কিছু একটা নিয়ে আসতে গেল। তখন আকাশ বলতে লাগলো, ও ওস্তাদ, বিয়ের আগে জিএফ এর হাতে এত আদর, আমাকেও এমন কিছু একটা ট্রাই করতে হবে, তাহলে আমিও ফ্রিতে এমন ভালোবাসা পাবো। শালা লুচ্চামিটা একটু কম কর, আর বিয়ের বয়স হয়েছে, তাড়াতাড়ি একটা বিয়ে কর, নয়তো আকাশ আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল দেখি, করতে পারি কিনা। তবে আমি কিন্তু তোর দলের কেউ না, আমাকে আবার কাউকে মারার কথা বলিস না, সেটা আমি পারবো না। আব্বে শালা, কথা শোনার আগেই একটু বেশি কেন বুঝিস? তোকে তেমন কিছু করতে হবে না, শুধু আমি একটা চিঠি দিব, সেটা প্রিন্সিপাল স্যারের হাতে পৌঁছে দিবি, পারবি না? এটা কোনো কাজ হলো নাকি? আমি আরও ভাবলাম বোমা টোমার কথা বলবি হয়তো। ঠিক আছে, আমি পৌঁছে দিব, আর এটাও বলবো যে তুই কলেজে আসতে পারবি না। সেটা তোকে বলতে হবে না, স্যার অলরেডি জেনে গেছে। ঠিক আছে ভাই, তোর কাজ হয়ে যাবে। এখন দে, কোন চিঠিটা দিবি? সেটা তোকে আমি পরে দেব, এখন তাহলে তুই চলে যা, অনেক সময় হলো,
এখানে এসেছিস। আমিও ভাবছি চলে যাব। আচ্ছা তাহলে তুই থাক, আমি বিকেলে আবার আসবো, আর তোর চিঠিটা এর ভেতরেই লিখে রাখিস। এটা বলে আকাশও চলে গেল। আর একটু পর মারিয়া এসে রাফিকে খাইয়ে দিল। মেয়েটাকে দেখে মনে হয় আমি তার একমাত্র আপন ব্যক্তি। হারানোর অনেক ভয় আছে তার ভেতর, হারাতে চায় না সে আমাকে। খাওয়া শেষ হওয়ার পর মেডিসিনগুলো খাইয়ে দিল। আর তখন আমি মারিয়াকেও চলে যেতে বললাম, কিন্তু সে নাসর বান্দা, সে এখানেই থাকবে। দেখো মারিয়া, এটা হবে না, আমরা দুজনেই অবিবাহিত। প্লিজ, এলাকায় অনেক কথা ছড়িয়ে যাবে। তুমি আবার অন্য সময় এসো, এখন বাসায় যাও আর রেস্ট নাও। এটা বলে অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি। তারপর সে চলে গেল। তবে যাওয়ার আগে ইয়াসিনকে বলে গেল, তোমার ভাইয়া খেয়াল রেখো আমি আসার আগ পর্যন্ত। তখন মারিয়া চলে গেল। আর আমি ইয়াসিনকে বললাম, শোন ইয়াসিন, আমার মনে হচ্ছে এখানে বড় খেলা হচ্ছে। এই আকরাম চৌধুরীকে আমি বিশ্বাস করতে পারছি না। আর তাকেই বা কি, এখন তো আমার লোকের উপরও আমার বিশ্বাস হচ্ছে না। তুই এক কাজ কর, তুই রাহুলকে একটু চোখে চোখে রাখবি, জানার চেষ্টা করবি সে কি করে, কোথায় যায়, কার সাথে থাকে, সব আমাকে বলবি। ঠিক আছে ভাই, আমি এটা সামনে নিব। কিন্তু হঠাৎ রাহুল ভাইয়ের উপর নজরদারি, বুঝলাম না কিছু। এসবের পিছনে কি ওর হাত আছে নাকি? জানি না এসব, তবে ওই যে বললাম না, অনেক বড় একটা খেলা হচ্ছে। এখানে তুই এসব বুঝবি না। তোকে যে কাজ দিয়েছি সেটা মন দিয়ে শোন। ভাই একটা মোবাইলের দরকার ছিল যোগাযোগের জন্য। আলমারিতে টাকা আছে, নিয়ে একটা কিনে নিয়ে আয়, এই নে চাবি। তখন ইয়াসিনও চলে গেল। আর আমি বালিশের সাথে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবতে লাগলাম। আর এদিকে মারিয়া বাসায় যাচ্ছে আর ভাবছে, কি রে, আমার সাথে এরকম কেন হচ্ছে বারবার? এই ছেলেটার কথা কেন মনে হচ্ছে? আমি তো চাই তার খারাপ হোক, কিন্তু যতবারই ওর খারাপ চাই ততবারই মনে হয় নিজের অনেক কাছের একটা মানুষকে হারিয়ে ফেলতে বসেছি আমি। সেই ছোট্টবেলায় মানুষটার জন্য এখনও অপেক্ষা করে আছি। জানি না সে আদৌ আমার অপেক্ষায় আছে কিনা, কোথায় আছে সে। এসব ভাবতে ভাবতে মারিয়া বাসায় চলে গেল। আর অন্যদিকে আকরাম চৌধুরী বলতে লাগলো, এভাবে বারবার মিশনে ফেল করলে কিভাবে চলবে? ওই সালাই তো তখন আমার নামটাই বলে দিতে চেয়েছিল। ভাগ্যিস ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম আর সালাকে খতম করে দিয়ে মুখটাকে বন্ধ করতে পেরেছি, না হলে তো আমার খেলা তখনই বন্ধ হয়ে যেত। আরে ভাইজান, চিন্তা করেন কেন? আমি ছিলাম সেখানে, কিছুই করতে পারছো না। তুমি আমার বাল ছিঁড়তে পারতা। এতদিন ওর সাথে থাইকা তাকে কিভাবে মারতে হবে এটাও শিখতে পারলে না। ভাইজান, আমি টাকার জন্য সব কিছু করতে পারি। আপনার শেয়ারের 50% শেয়ার আমার আপনার কথা মতো আপনার বোনকেও আমার হাতে তুলে দিবেন। সেসব আমার মনে আছে, আর সব পাবে। তুমি আগে তো আমার কাজটা করে দাও। ভাইজান, হয়ে যাবে সব, কারণ আমি জানি রাফির দুর্বলতা। শোনেন তাহলে। তারপর তারা কিসব একটা প্ল্যান করলো। আর এদিকে রাফি তো শুয়ে আছে। হঠাৎ ওর মায়ের ফোন ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কলটা কেটে গেল। ও কি বলবে রিসিভ করে, এসব ভাবতে ভাবতে আবার কল আসলো। এবার আর কিছু না ভেবে কলটা রিসিভ করে ফেললো আর সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম, আমি তো ভালো আছি, কিন্তু তোর তো কোনো খবর পাওয়া যায় না। কোথায় থাকিস তুই? দেখো আম্মু, লেখাপড়ার চাপে থাকি, তাই তোমার খোঁজ খবর ঠিক মতো নেওয়া হয় না। আমার সাথে মিথ্যা বলিস না রাফি, আমি সব জানি। তুই আবার আগের মতো সব শুরু করেছিস। কি বলবো বুঝতে পারছি না। মায়ের মন আগে থেকেই সব খবর পেয়ে যান ওনারা। দেখো আম্মু, মারামারি কাটাকাটি এসব এখন করি না। আর তুমি তো জানো আমি কোনো ভালো মানুষের ক্ষতি করি না উপকার ছাড়া। দিন শেষে হাজারো পথ শিশু চেয়ে থাকে আমার পথের দিকে, কখন আমি টাকা দিব আর তারা একবেলা খেতে পারবে। আমি কোনো খারাপ কাজ করছি না আম্মু। হাজারো এতিম ঘরছাড়া ছেলে মেয়েকে আশ্রয় দিয়েছি, তাদের একটা ঠিকানা করে দিয়েছি। তাদেরও একটা জীবন আছে, তাদের জীবনেরও মূল্য আছে, সেটা বুঝতে শিখিয়েছি। আমি কারো খারাপ চাই নাই বা করি না কখনো। দেখ বাবা, সব আমি বুঝি, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমার কি হবে সেটা বল।
আমার কিছু হবে না আম্মু। এর ভেতরে আমার ফোনে কল আসছে, কয়েকটা নাম্বারটা দেখেও আমি অনেকটা অবাক হয়ে গেলাম। উনি আমাকে এতদিন পর কল দিল, ব্যাপার কি? তখন আম্মু বলল, তোর যা ইচ্ছা তাই কর, আমাকে আর কল দিবি না। এটা বলে কান্না করতে করতে কল কেটে দিল। জানি একটু পর কল দিয়ে আবার বলবে, এগুলো আসলে মায়ের মন বলে কথা, তাদের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। কিন্তু আমিও তো পাচ্ছি না এই লাইন থেকে সরে যেতে। এই সমাজ আমাকে বাঁচতে দিবে না, আর সব থেকে কষ্ট পাবো ওই ছেলে মেয়েদের জন্য। এসব ভাবতে ভাবতে আবার কল আসলো। তাকিয়ে দেখি বড় বড় করে লেখা নিজাম স্যার। আসলে উনি আমাদের এলাকার থানার ওসি ছিলেন এক সময়, আর আমার সাথে ভালো একটা সম্পর্কও ছিল। কলটা রিসিভ করে বড় করে সালাম দিলাম আর বললাম, কলটা কি ভুল করে চলে আসছে নাকি ভাইজান? আরে রাফি, ভাবছিলাম হয়তো ফোন চালানো বন্ধ করে দিয়েছো, তবে না, আমার ধারণা ভুল। আর তোমাকে মনে পড়ে সব সময়। অযথা কল দিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। হ্যাঁ তাই। এখন কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? একটা কথা বলে রাখা ভালো যে নিজাম ভাই কিন্তু হেব্বি মজার মানুষ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানুষকে হাসাতে পারেন তিনি। মনে হয় পুলিশের চাকরির আগে কমেডিয়ান ছিল তিনি। আমার জীবন চলছে কোনো রকম। এই একটা অ্যাক্সিডেন্ট, হাতটা ভেঙে গেছে, ঘরবন্দি হয়ে গেছি ভাইজান। তা হঠাৎ আমার কথা মনে পড়লো, কারণটা জানতে পারি? রাফি, কারণ তো একটা আছেই। আমি এই ঢাকাতে শিফট হয়েছি চট্টগ্রাম থেকে, আর এখানে এসেছি 5-6 মাসের মতন হবে। আর এখানে এসে জানতে পারলাম তুমি এখানে আছো, আর তাই তোমাকে কল দেওয়া। এখানে এসে জানতে পারলাম এখানে অবৈধ অনেক ব্যবসা হয়। এর ভেতরেও সবচেয়ে কমন এবং বড় ব্যবসা হলো নেশা জাতীয় দ্রব্য বিক্রি। আর আমার কাছে ইনফরমেশন আছে আজকে রাতে অনেক বড় একটা চালান আসতে যাচ্ছে ঢাকাতে। আর তুমি তো জানো আমি এসব পছন্দ করি না, আর আমার ডিউটিও এটা ধরা। কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না, কারণ থানার অনেক স্টাফ ওদের সাথে জড়িত আছে, তাদের হাতের পুতুল ওরা। তাই ওদের নেওয়া মিশনে একটা বোকামি হবে। আর আমি এটাও জানি তুমি এইগুলোকে পছন্দ করো না, তাই তোমার কাছে সাহায্যের জন্য কল দিলাম। নিজের ভাই, আপনি তো জানেন আমি যদি চাই তাহলে এই রাস্তা থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, কিন্তু এতে দেশের ক্ষতি হবে। আর এই টাকা আমি চাইও না। দেশের যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমি চাই না এর চেয়ে আরও বেশি খারাপ হয়ে যাক। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? তুমি আমার সাথে এসে ওদের ধরতে সাহায্য করবে। নিজাম ভাই, ইচ্ছে করছে এমনটা করতে, কিন্তু অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমি এখন বিছানায়, একটা হাতও ভেঙে গেছে। তবে চিন্তা করবেন না, আপনার যত ছেলেপেলে লাগবে সব আমি দিব, আপনি মিশনটা সাকসেস করেন। ঠিক আছে রাফি, আমি তোমাকে মিশনটা কমপ্লিট করে দেখাতে আসবো। এই বলে নিজাম ভাই কলটা কেটে দিল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি অবস্থা আমাদের দেশের যুব সমাজের, কিভাবে একটা দেশের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। এদিকে মারিয়া বাসায় বসে বসে অনেক কিছু ভাবলো। তার ভাবনাগুলো একটু ভিন্ন রকম। আর এদিকে আকরাম চৌধুরী ও তার একটা প্ল্যান করলো। আর এদিকে নিলয় গেল ওই ছেলেটার খোঁজ খবর নিতে। যাই হোক, বিকালে রাফির ঘুম ভাঙলো ফোনের শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখে মারিয়া কল দিয়েছে, সাথে সাথে রিসিভ করলো। কি করো এখন? ঘুমিয়েছিলাম, তোমার ফোনের শব্দে ঘুম ভাঙলো। ও ঠিক আছে, ওঠো তাহলে আর ফ্রেশ হয়ে নাও, আমি একটু পর তোমাকে কল দিব। এটা বলে মারিয়া কল কেটে দিল। আর আমি একজনকে ডাক দিলাম, সে আসলো আর বলতে লাগলো, ভাই ডাক দিয়েছেন? হ্যাঁ। তারপর ফ্রেশ হয়ে এসে খাতা আর কলম নিয়ে বসলাম। এখন একটা চিঠি লিখলাম প্রিন্সিপাল স্যারকে দেওয়ার জন্য। তার উপর নিলয়কে কল দিলাম, এটা বলতে যে আমার ছেলেপেলেকে রেডি থাকতে, যাতে আমি বললে তারা কাজে লেগে পড়তে পারে। আর আজকে একটা মিশন আছে, নিজাম ভাইয়ের সাথে যেতে হবে। ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি। আর আজকে আমি আসতে পারবো না ভাই, ওই লোকটাকে খোঁজ করতে করতে অনেক দূর চলে এসেছি। ঠিক আছে, সাবধানে থাকিস।
এটা বলে কলটা কেটে দিলাম। কার নজর পড়লো আমার উপর? কি চায় সে? কেনই বা আমাকে মারতে চায় সে? অনেক ভাবনা মাথায় ঘুরপাক খেতে লাগলো। এর ভিতরে আবার মারিয়া কল দিয়েছে, তার সাথে কথা বললাম। এভাবে রাত হয়ে গেল। নিজাম ভাই আমার কিছু ছেলেপেলে নিয়ে কাজে লেগে পড়লো আর মিশনটাও সাকসেসফুল হয়ে গেল। কিন্তু পরে জানতে পারলাম ওই মিশনটা ছিল এই এলাকার আরেকজন নেতার, মানে আকরাম চৌধুরীর শত্রু। সে যেই হোক না কেন, মাদকের বিরুদ্ধে যে থাকুক, সে আমার শত্রু। এরপর মিশন শেষ করে আমার ছেলেপেলেরা চলে আসে আর এভাবে সেই রাতটা কেটে যায়। সকালে শুয়ে আছি, নিজেকে কেমন একা একা লাগছে। তখন টিভিটা অন করলাম আর খবর দেখতে লাগলাম। গতকালের নিউজটা দেখাচ্ছে ওই নেশা জাতীয় কিছু দ্রব্য আটক করেছে পুলিশ, আর সেগুলো সামনে রেখে দেখাচ্ছে। তখন গতকালের মিশনে যাওয়া আমার একটা ছেলে আসলো আমাকে কিছু একটা বলতে, আর এসে দেখো নিউজ চলছে। আর সেটা একটু মন দিয়ে দেখলো, সে আর বলতে লাগলো, ভাই এটা কি? এখানে মাত্র কয়েকটা মাল দেখাচ্ছে, কিন্তু নিজাম স্যার আর আমরা তো অনেক মাল আটক করছিলাম, বাকিগুলো কোথায়? কি বলিস এসব? বলতো কি হয়েছিল সেখানে? ভাই আমরা 7 রাস্তার মোড়ে ছিলাম সবাই, মানে নিজাম ভাইও সাথে ছিল। আর তখন একটা বড় ট্রাক আসে, সেটাকে থামালাম আর সেটাকে চেক করতে লাগলাম। প্রথমে খুঁজে না পেলেও পরে ঠিক পেয়েছি। আর তখনই আমাদের উপরে আরও একটা গাড়ি এসে হামলা করে, দুজনকে আমরা মেরে ফেলি। আর আপনার নাম শুনতেই বাকিগুলো পালিয়ে যায়। তখন সব মালগুলো আমরা একসাথে করি। ও ভালো কথা মনে পড়লো ভাই, আমি একটা ছবি তুলেছিলাম মালগুলোর। নিজাম স্যার তুলতে দেয় নাই, কিন্তু আমার জীবনেও আমি একসাথে এতগুলো মাল দেখে নিজেকে আটকে রাখতে পারি নাই। লুকিয়ে একটা পিক তুললাম, এই দেখেন। তখন ছেলেটা আমাকে একটা পিক দেখালো। সত্যি তো, ওখানে যতগুলো মাল দেখাচ্ছে তার 3 ভাগের 1 ভাগ টিভিতে দেখাচ্ছে। তাহলে কি নিজাম ভাইও কিছু ভাবতে পারছি না। যদি দেশের সাথে আর আমার সাথে বেইমানি করে থাকে, তাহলে তাকে আমি ছাড়ব না। ঠিক আছে তুই যা, আমি একটু বাইরে যাব, একা একা ভালো লাগছে না হাঁটতে। তখন ছেলেটা বলল, ঠিক আছে ভাই। আমি উঠে অনেক কষ্ট করে একটা শার্ট আর প্যান্ট পরলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। ঘর থেকে বের হতে যাব, তখনই দেখলাম মারিয়ার গাড়ি এসে থামলো আমার বাসার সামনে। তখন মারিয়া আসলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছ তুমি? ভালো লাগছিল না বসে থাকতে, তাই একটু হাঁটতে বের হলাম আর কি। খেয়েছো না কি? না, একটু পরে এসে খাবো। চলো আমার সাথে, আমি খাবার নিয়ে আসছি। কিন্তু আমি খেতে না চাইলেও মারিয়ার জেদের কাছে হার মানতে হলো আমাকে। তারপর বসে খাওয়া দাওয়া করে ঔষধ খেলাম, তারপর তার সাথে হাঁটতে বের হলাম। এভাবেই চলতে লাগলো দিনগুলো। ওই ছেলেটার খোঁজ পাওয়া গেছে, আর এইদিকে আমিও এখন মোটামুটি সুস্থ। তাই একদিন আমি আর নিলয় সাথে ইয়াসিন গেলাম ওই ছেলেটার মালিকের কাছে, মানে যার গাড়ি চালাতো সে। তার মালিকের কাছে জিজ্ঞাসা করলাম সে ড্রাইভিং ছাড়া আর কি কাজ করতো। আমার জানা মতে তেমন কিছু করতো না, তবে একদিন আমাকে বলেছিল তার কিছু টাকা লাগবে। জানতাম তার বাজে নেশা আছে, তাই হয়তো টাকা প্রয়োজন, আর আমি দিতেও রাজি হলাম। কিন্তু 2 দিন পর টাকা দিতে গেলে বলে তার নাকি আর টাকার প্রয়োজন নেই, তার নিজের কাছেই নাকি অনেক টাকা আছে। আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম, সে আমাকে 1 লাখ টাকা দিয়ে বলেছে এইগুলো আমার কাছে রাখতে, পরে নিয়ে যাবে। পরে সে উধাও হয়ে গেল আর টাকাও নিতে আসে নাই। তাকে কারোর সাথে কথা বলতে শুনেছেন টাকার বিষয়ে? তখন লোকটা যার নাম বলল সেটা শুনে আমি তো অবাক। আপনাদের ধারণাটা ঠিক আপনার যার নাম বলেছে, যার নাম ভাবছেন তার নামটাই বলেছে। লোকটার নাম আকরাম চৌধুরী। তখন আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম, মিস্টার আকরাম চৌধুরী, তুমি চলো ডালায় ডালায়, আর আমি চলি পাতায় পাতায়। দেখো এবার আমি তোমাকে কি করে তিলে তিলে মারব। তারপর একদিন আমি বাসার সামনে একটা টং দোকানে বসে আছি, আর তখন ইয়াসিন আসলো আর বলতে লাগলো, আমি আমার চাচাদের খবর পাইছি, তারাও কোনো একটা কারণে আকরাম চৌধুরীর সাথে সম্পর্কে আছে। কি বলিস? ওর সাথে তাদের কি সম্পর্ক?
জানি না ভাই, তবে সম্পর্ক একটা আছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন কি করবি তুই? মানে কি করতে চাস? বোঝাতে চাই রাস্তায় ঘুরে ঘুরে থাকাটা কতটা কষ্টের, ফুটপাতের নিচে পুলিশের বাড়ি খেয়ে থাকাটা কতটা কষ্টের। আর যে সম্পত্তিটা এখন তারা দখল করে আছে সেটা আমার ব্যাপার, তাদের না। তিলে তিলে মারতে চাই তাদের আমি। ঠিক আছে, শান্ত হ, আমি দেখছি ব্যাপারটা। তুই এখন যা, ওই নিজাম ভাইয়ের খবর নিয়ে আয়। আর তোকে যে রাহুলকে নজর রাখতে বলেছিলাম সেটা করেছিস? ভাই এখানে অনেক কিছু আছে, আমি নজর রাখছি। বারবার রাহুল ভাইকে ওই আকরাম চৌধুরী বাসার আশেপাশে দেখেছি। ঠিক আছে, সেও তো আকরাম চৌধুরীকে ফলো করছে। আর তুই তাকে সাবধানে কাজটা কর, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তারপর ইয়াসিন চলে গেল, আর আমি বসে আছি আর সিগারেট খাচ্ছি। হাতটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, ব্যান্ডেজ খুলে ফেলেছি। আজকে আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু ইচ্ছে করছে না, তবুও তো যেতে হবে। আর এদিকে আকরাম চৌধুরী আর তার চেলাপেলারা বসে মিটিং করছে। এই নিজাম ভাই, মালগুলো যে আপনি সরিয়েছেন সেটা কি কোনোভাবে রাফি আন্দাজ করতে পারবে? আরে না, সেরকম কিছু হওয়ার চান্স নেই, যদি এখান থেকে কেউ লিক না করে। কারণ রাফি আমার অনেক বিশ্বাস করে, আর আমি এরকম করব না সেটা তার বিশ্বাস আছে। ঠিক আছে, তবে তুমি কিন্তু ভাই মালটা একের কি একটা দান মারলা। তোমার লাইফ তো আমি সেটেল করে দেব আমার মতো করে কাজ করলে, তবে তার থেকে একটু সাবধানে থাকতে হবে। এখন তুমি যাও। তখন নিজাম চলে আসলো, আর এদিকে আকরাম চৌধুরী আরও কিছু মিটিং করলো নিজেদের মধ্যে। আর অন্যদিকে মারিয়া তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। দোস্ত, আমার কি মনে হচ্ছে জানিস, তাকে আমার সব বলে দেওয়া উচিত যে আমি তাকে পছন্দ করি না। এসব কিছু একটা নাটক ছিল। আমি তাকে কষ্ট দিতে চাই না। আমি আমার মতো আর সে তার মতো করেই চলবে। দোস্ত, সবই বুঝলাম, কিন্তু তাকে এখন বলা ঠিক হবে না। এমনিতেও ছেলেটা অনেক চাপে আছে। তুই এক কাজ কর, আরও কিছুদিন এভাবে থাকার পর একদিন বুঝিয়ে বলবি। আর এমনিতেও তোর ভাইয়ার সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না। এখন কিন্তু বলতে গেলে যদি তোর কোনো ক্ষতি করে বসে সে। দূর, সে ওই রকম ছেলেই না। আমাকে কিচ্ছু বলবে না সে, কারণ আমি জানি সে আমাকে ভালোবাসে। এভাবে কথা হতে থাকে তাদের মধ্যে, আর রাফি ওর নিজের মতো করে কিছু প্ল্যান করছে। একটু আগে মারিয়া কল দিয়েছিল। আগামীকাল কলেজে যেতে হবে, তাই রেডি থাকতে বলল। আর আমিও কিছু কাজ আছে প্রিন্সিপাল স্যারের সাথে, তাই যেতে হবে। রাতে আম্মুর সাথে কথা বলে শুয়ে পড়লাম। আর নিজাম ভাইয়ের ব্যাপারটা নিয়ে ভাবলাম, তাহলে কি নিজাম ভাইও আর ভাবতে পারছি না, তার একটা ব্যবস্থা করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে বাসায় চিল্লাচিল্লির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি মারিয়া আসছে, আর সে কি রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। কি ব্যাপার সোনা, এত সকালে আমার বাসায়? কোনো সমস্যা হয়েছে কি? আরে রাখো তোমার সমস্যা। কয়টা কল দিয়েছি খবর আছে? হুম। কই দেখি। তখন মোবাইলটা হাতে নিলাম। সত্যি তো অনেকগুলো কল আসছে মারিয়ার নাম্বার থেকে। ফোনটা সাইলেন্ট করা ছিল বলে বলতে পারিনি। সরি সোনা, আসলে ফোনটা সাইলেন্ট ছিল। তোমার শরীর নিকুচি করি। কলেজে যাওয়ার কথা ছিল। এখন কয়টা বাজে শুনি, আর তুমি এখনো ঘুমাচ্ছ? সরি সোনা, তুমি 2 মিনিট বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। আর মারিয়া বলতে লাগলো, কোনো কমন সেন্স নাই? একদিনে এই অবস্থা করে রেখেছো রুমে? এটা বলে সে রুমটা গুছাতে লাগলো। হঠাৎ মারিয়া লক্ষ্য করলো টেবিলের ড্রয়ারটা খোলা, আর তখন মারিয়া ড্রয়ারটা বন্ধ করতে যাবে, আর সেখানে অনেকগুলো কাগজ দেখতে পায়। মারিয়ার আগ্রহ জাগে কিসের কাগজ দেখতে। হঠাৎ সে কাগজগুলোর মাঝে একটা পিক দেখতে পায়, আর সেটা সে হাতে নেয়। আর যা দেখতে পায় সেটা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। মারিয়ার চোখ দিয়ে পানি চলে আসে। এই পিকটা রাফির কাছে কি করে এলো? রাফি বা কে?
এসব ভাবতে ভাবতে সব হারিয়ে গেল সেই ছোট্টবেলায়, আর মনে করতে লাগলো সেই দিনগুলো। সেই দিনটা ছিল একটু স্পেশাল, কারণ সেদিন ছিল মারিয়ার জন্মদিন, আর রাফির জন্যও স্পেশাল ছিল। মারিয়া আর রাফি সারা বাড়ি মাতিয়ে বেড়াচ্ছিল অনেক মানুষ মারিয়াদের বাসায়, কারণ আজকে মারিয়ার জন্মদিন। রাফির মা বাবাও সেখানে, আর থাকবেই না কেন, কারণ আয়োজনটা যে রাফির বাবা মা করেছে। সেদিন আমাকে বরের পোশাক পরানো হয়েছিল, আর মারিয়া বউয়ের সাজে ছিল। দেখতে মেয়েটাকে পরীর মতো লাগছিল। যদি ও তখন এসব বুঝতো না, তবে চোখে ভালো লাগা জিনিসটা কে না বুঝে, আমিও বুঝেছিলাম। সেদিন কেমন জানি এক অন্যরকম সাজে লজ্জাও লাগছিল। সবাই মজা করছিল আমাদের নিয়ে, বলেছিল আজকে নাকি আমার আর মারিয়ার বিয়ে। মাঝে মাঝে রেগেও যাচ্ছিলাম অনেকের সাথে। তখন ক্যামেরাম্যান আমাদের দুজনকে একসাথে বসিয়ে কিছু পিক তুলেছিল আর বলেছিল এইগুলো স্মৃতি হিসাবে রেখে দিতে। একদিন বড় হয়ে দেখে বাসর ঘরে বসে আমাদের দুজনেই দেখে হাসতে। 2 দিন পর পিকগুলো আমাদের দুজনকেই দেওয়া হয়। দুজনেই খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। এসব ভাবতে ভাবতে মারিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে আর ভাবতে থাকে, তাহলে কি রাফি আমার সেই ছোট্টবেলার ভালোবাসার মানুষটা, যার জন্য এতদিন নিজেকে একা একা থেকেছি অপেক্ষায়? এই মানুষটাই কি তাহলে আমার অপেক্ষার মানুষটা? যাই হোক, মিথ্যে ভালোবাসা দিয়ে শুরু হলেও তো শেষটা এমন হবে ভাবতে পারি নাই। কিন্তু রাফি কি জানে আমি তার ছোট্টবেলার সেই মেয়েটা? এইসব ভাবছে আর ছবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে রাফি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো আর দেখলো মারিয়া ওখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার সোনা, এখানে কি করো? তখন মারিয়া তড়িঘড়ি করে কিছু একটা লুকালো আর বলতে লাগলো, না কিচ্ছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি, বিছানাটা গুছাচ্ছিলাম তো তাই আর কি। তুমি তাড়াতাড়ি রেডি হও। একটু গরম চোখে কথাটা বলল। ঠিক আছে, এটা বলে আবার রেডি হতে লাগলাম। আর মারিয়াও সেই পিকগুলো তার ব্যাগে রেখে দিল আর রাফি রেডি হওয়ার অপেক্ষা করতে লাগলো। আর এদিকে রাফি রেডি হয়ে ডয়ারটা খুলে পিস্তলটা কোমরে নিয়ে নিল। তখন মারিয়া বলতে লাগলো, কলেজে যাবে, তাও আবার মেশিন নিয়ে, ভাবা যায়? কিছু করার নেই, ইচ্ছে করে না কলেজে এসব নিয়ে যেতে, কিন্তু কি করব বলো, মানুষ আমাকে নিতে বাধ্য করে। জানি না কখন হামলা করে আমার উপর। কয়েকবার তো খুব কষে বেঁচে ফিরেছি, তাই নিজেকে রক্ষা করার জন্য মেশিনটা নিয়ে নিলাম। এখন চলো তাড়াতাড়ি, পরে আবার লেট হয়ে যাবে। এমনিতেও তো লেট হয়ে গেছে। তখন মারিয়া আর রাফি একসাথে বের হলো। তবে মারিয়া বাহিরে এসে বলতে লাগলো, এই চলো না, আজকে রিক্সা দিয়ে যাই, গাড়িতে ভালোই লাগে না। কিন্তু রিক্সা দিয়ে গেলে তো পরে আবার লেট হয়ে যাবে। হোক, তবুও রিক্সা দিয়ে যাব। তখন মারিয়ার গাড়িটা আমার বাসায় রেখে মারিয়া আর আমি একটা রিক্সাতে উঠলাম। রিক্সা চলছে তার আপন গতিতে, আর মারিয়াও আমাকে জড়িয়ে ধরে আছে আমার হাতে। তার মাথাটা আমার কাঁধে, তার খোলা চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। তার এই সৌন্দর্যটা আমাকে এক অন্যরকম জগতে নিয়ে যেতে যাচ্ছে। তবুও নিজেকে কন্ট্রোল করলাম। হঠাৎ মারিয়া বলতে লাগলো, আচ্ছা রাফি, তোমার জীবনে কি আমার আগে কেউ ছিল? তার এরকম প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর বলতে লাগলাম, কি হয়েছে হঠাৎ এরকম প্রশ্ন? আহা বলো না, ছোট্টবেলায় বা কখনো কি কোনো এমন মানুষ ছিল যাকে তুমি এখনো মিস করো, ফিরে পেতে চাও তাকে নিজের করে? তখন আমি ওর চোখের দিকে তাকালাম আর বলতে লাগলাম, জানি না তুমি হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো। শুধু এতটুকু বলতে পারি, যদি সে 4 বাচ্চার মাও হয় আর একদিন এসে বলে, রাফি আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তাহলেও আমি তাকে আমার করে নিব। কিছু সময় মারিয়া আমার দিকে তাকিয়েছিলেন। হঠাৎ রিক্সাওয়ালা মামা বলতে লাগলো, মামা আইসা পড়ছে, নামেন। তখন আমাদের দুজনের ঘোর কাটলো আর মারিয়া বলতে লাগলো, ও বুঝতে পারছি, আমাকে তুমি ভালোই বাসো না। কে না কে 4 বাচ্চা নিয়ে আসলেও তাকে মেনে নিবে, আপন করে নিবে তাকে। ঠিক আছে,
তার কাছেই যাও, আমার সাথে আসবে না। এটা বলে মারিয়া হন হন করে চলে যেতে লাগলো। এই যে শিয়ালের কাছে মুরগির কথা বলতে গেলাম, এখন কি করব? দৌড়াতে লাগলাম মাফিয়ার পিছে পিছে। তখন রিক্সাওয়ালা মামা বলতে লাগলো, মামা আমার ভাড়াটা দিয়ে যান। তখন আবার দৌড়ে রিক্সাওয়ালাকে 500 টাকার একটা নোট দিলাম। আর রিক্সাওয়ালা মামা বলতে লাগলো, মামা ভাড়া তো 50 টাকা, কিন্তু আমার কাছে তো ভাঙতি নাই, ভাঙতি দেন। আমার কাছেও নেই। ঠিক আছে, এটা তুমি রেখে দাও, আর এক সময় দেখা হলে দিয়ে দিও। তখন রিক্সাওয়ালার কিছু বলার আগেই দৌড়ে চলে আসলাম মারিয়ার কাছে। আর এদিকে মারিয়া এসে বসে আছে ওই জায়গাটায় যেখানে বসার জন্য প্রথম দিন মারিয়ার সাথে আমার ঝামেলার সৃষ্টি হয়। তখন আমিও গিয়ে ওর পাশে বসলাম। আর তখন বললাম, সোনা, রাগ করে এভাবে? বস থাকলে চলবে? জানতাম তুমি আমাকে পছন্দই করো না। ওই ছোট্টবেলার মেয়েটা কই, এখনো ভালোবাসো? ছোটবেলার মেয়ে মানে? ছোট্টবেলার সেই মেয়েটা। এটা বলে মারিয়া তার ব্যাগ থেকে একটা ছবি দেখালো আর বলতে লাগলো, এটাকে, মেয়েটাকে, আর সাথে এই ছেলেটাই বা কে? আমি ওর হাতে এই ছবিটা দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আর বলতে লাগলাম, এই ছবিটা তুমি কোথায় পেলে? সেটা তোমাকে জানতে হবে না, বলো এই মেয়েটা কে? তোমাকে জানতে হবে না, তোমার কিছু মনে নেই তাই না? তখন মারিয়া ব্যাগ থেকে আরও একটা পিক বের করলো আর আমাকে দেখিয়ে বলতে লাগলো, দেখো তো চিনতে পারো কি না। তখন আমি পিকটা দেখে ওর দিকে তাকিয়ে রইলাম আর বলতে লাগলাম, মনে আছে সেই দিনগুলোর কথা? তখন মারিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর কিছু না বলে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কেন এভাবে হারিয়ে গিয়েছিলে আমাকে ছেড়ে? জানো কত খুঁজেছি তোমায়, কত অপেক্ষা করেছি তোমার জন্য। আমি প্রথমেই জানতে পেরেছিলাম তুমি আমার সেই প্রিয় মানুষটা যার জন্য আমার এত অপেক্ষা। কি তুমি জানতে? তাহলে কেন বললে না আমাকে? তুমি সেই ছেলেটা যার জন্য আমার এই অপেক্ষা। জানো কত ছেলে আমার পেছনে ঘুরছে, কত ছেলেকে রিজেক্ট করছি আমি শুধুমাত্র তোমার জন্য। সরি বাবা, আমি দেখতে চেয়েছিলাম তুমি হঠাৎ করে জানলে কি করো। আর আমি তো জানতাম না যে তুমি এরকম গুন্ডা টাইপের মেয়ে। জানলে তো সেই কবেই তোমাকে নিয়ে চলে আসতাম। কি আমি গুন্ডা? ঠিক আছে, আমার কাছে আসবে না। এটা বলে মারিয়া রেগে মেগে আগুন হয়ে গেল আর চলে যেতে লাগলো ক্লাসের দিকে। কিন্তু সে আমার বড় ক্লাসে পড়ে আর আমার ক্লাসও ভিন্ন, তাই সে তারভাবে ক্লাসে চলে গেল আর আমিও কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। আজকে মনটা একটু ফুরফুরে, কারণ আমার সেই প্রিয় মানুষটা আমি আজ ফিরে পেয়েছি। ক্লাসে গিয়ে ঢুকতেই দেখি স্যার ক্লাস করছে। আমি চুপচাপ ক্লাসে ঢুকে পড়লাম আর চুপচাপ একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। এভাবে সেই ক্লাসটা শেষ হলো। আর তখন আকাশ আসলো আমার কাছে আর বলতে লাগলো, দোস্ত কলেজে আসবি, আমাকে জানাবি না? তোকে আর বিরক্ত করতে যাব কেন? তুই তো তোর গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকিস, তাই আর ডিস্টার্ব করলাম না। শালা আমি গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকি তাই না? দেখ ক্লাসে শেষ মুহূর্তে কে ক্লাসে ঢুকলো। বাদ দে সব, স্যার আসছে ক্লাসে আর তাই ক্লাসে মনোযোগ দে। তারপর ক্লাসে মনোযোগ দিলাম। হঠাৎ একটু পর মারিয়া সোজা কাউকে কিছু না বলে ক্লাসে ঢুকে গেল আর আমার নাম ধরে ডাকতে লাগলো আর সোজা আমার সিটে চলে আসলো। স্যার তার ক্লাস করাতে লাগলো। মারিয়াকেও কিছু বলবে না, আর কেন বলবে না সেটা সবার জানা আছে। তখন আমি বলতে লাগলাম, এভাবে ক্লাসে ঢুকলে কেন? স্যার কি মনে করবে? কে কি মনে করবে সেটা দেখার সময় আমার নেই। এসো আমার সাথে। কোথায় যাব এখন ক্লাস রেখে? আসতে বলেছি, আসো, না হলে কিন্তু আমি ক্লাসে ডিস্টার্ব করব। কি আর করা, বের হয়ে গেলাম মারিয়ার সাথে আর ক্লাসের বাইরে চলে আসলাম। কি হয়েছে, এভাবে নিয়ে আসলে কেন? কোথাও যাবে নাকি? চলো ঘুরতে যাব, অনেক দিন হলো তোমার সাথে ঘুরতে যাইনি। ঠিক আছে চলো। তারপর তার সাথে ঘুরতে বের হলাম আর সারা শহর ঘুরে বেড়ালাম। এভাবে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম।
আর বাসায় আসা মাত্র নিলয় কানে কানে একটা খবর দিল, রেডি থাক, বের হব একটু পর। আর এদিকে মারিয়া বাসায় চলে গেল। আর সে বাসায় ঢুকেই তার ভাইয়ার কিছু কথা শুনে ফেলে। তারপর চুপ করে নিজের রুমে চলে যায় আর ভাবতে থাকে কি করবে সে, কি করা উচিত সেটা ভাবতে লাগলো। এদিকে আমি সন্ধ্যার দিকে আমার ছেলেপেলে সহ আমি গেলাম নিলয়ের দেওয়া ঠিকানা মতো। সাথে নিলয় রয়েছে। হ্যাঁ, আমার কাছে খবর আছে ওই নিজাম ভাই, যাকে আমি ভালো মানুষ মনে করতাম, কিন্তু সে যে এরকম জানা ছিল না। তারপর চলে গেলাম সোজা নিলয়ের দেওয়া ঠিকানায়। আর ওখানে একটা বাসা পেলাম, পুরো বাসাটা ফাঁকা। ভাই, আমার কাছে যতটা খবর আছে ওই বাড়িই আছে নিজাম সাহেব এবং ওই মেয়েটা ওখানেই আছে। হ্যাঁ ঠিক আছে, চল দেখি। তারপর আমরা এগোতে লাগলাম সেই ধাঁচার দিকে। আর এদিকে নিজাম সাহেব আর সেই মেয়েটার মধ্যে কথোপকথন চলছে। চলেন। স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ, আপনার কাছে হাত জোড় করছি। আরে ভয় পাচ্ছ কেন? আর আমি তোমার সর্বনাশা করব কেন? বোকা মেয়ে, জামাইকে বাঁচাতে হবে না। দেখো তোমার জামাই যে মামলা খেয়েছে সেটা থেকে বেঁচে ফিরতে পারবে কি না আদৌ জানি না। তবে তোমাকে তো বললাম জাস্ট আমার সাথে এক রাত থাকো, তোমার জামাইয়ের ব্যবস্থা আমি করে দিব, ছেড়ে দিব, তোমার মামলাটাও বন্ধ হয়ে যাবে। শুধু এক রাত, বুঝতেই পারছো। তবুও স্যার এরকম করবেন না, থাক আমি চলে যাচ্ছি। আমি পারলে আমার জামাইকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। বললেই যেতে পারবে এখান থেকে? জানো বাইরে আমার লোক আছে, তুমি যেতে পারবে না। তার চেয়ে ভালো হবে আমার সাথে এক রাত থাকো, আর কেউ জানতেও পারবে না, তাতে আমারও লাভ আর তোমারও মনের সুখ দুটোই হলো। এইসব আমি দরজার বাহির থেকে শুনলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এই তাহলে নিজাম ভাই, তাকে আমি কি মনে করতাম, আর আসলে সে কি? ওকে তো আমি ছাড়বো না। আর এদিকে আমার সব ছেলেপেলেরা ওই বাসায় থাকা ছেলেগুলোকে আটক করে ফেলেছে। সবগুলো আকরাম চৌধুরীর লোক। বুঝতে আর বাকি রইল না এতে আকরাম চৌধুরীও জড়িত আছে। তখন আমি দরজাতে নক দিলাম আর ভেতর থেকে শব্দ আসলো, এই কেড়ে ডিস্টার্ব করছিস? ভালো হবে না কিন্তু। ভালোই ভালোই বলছি, দরজাটা খুলে দে, নয়তো তোকে কিন্তু আমি বাঁচতে দিব না। সে হয়তো আমার ভয় শুনে চিনে ফেলেছে আর ভয় পেয়ে গেছে। মনে মনে বলতে লাগলাম, এইসব জানলো কি করে? কারো জানার কথা তো না এই কথা। তখন নিজাম সাহেব কি করবে বুঝে উঠতে পারছে না। ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না দেখে আমি আমার ছেলেদেরকে বললাম, দরজাটা ভেঙে ফেল। তখন আমার ছেলেরা দরজা ভাঙতে শুরু করে। আর এদিকে নিজাম সাহেব ভেতর থেকে বলতে থাকে, রাফি ভাই আমায় এমন করিস না, দেখ তুই চলে যা, আর ইচ্ছে হলে আমার সাথে ফ্রি হয়ে যা, আর চল একসাথে মজা করি। কুত্তার বাচ্চা, তোর মনুষ্যত্ব বললে কিছু আছে? মেয়েটা বিপদে পড়েছে আর তুই তার সেই বিপদের সুযোগ নিচ্ছিস। তোকে আমি ভালো মনে করতাম, কিন্তু না, আমার ধারণা ভুল। সেদিন ওই মালগুলো চুরি করার পর তোকে আমার সন্দেহ হয় আর তারপর থেকে তোর পেছনে লোক লাগাই আর তোর সব খোঁজ খবর নিতে আসলে আর আজ এই এখানের চলে আসলাম। এটা বলার সাথে সাথে আমার ছেলেরা দরজাটা খুলে ফেলে আর তখন আমি ভিতরে ঢুকে পড়লাম। আর এদিকে নিজাম সাহেব নিজের পিস্তল দিয়ে মেয়েটার মাথায় ধরলো আর বলতে লাগলো, আমাকে যেতে দে রাফি, নয়তো আমি মেয়েটাকে মেরে ফেলবো। মেরে ফেলবি ঠিক আছে, মার, তবে এটা মনে রাখিস এখান থেকে তুই আজকে বেঁচে ফিরতে পারবি না। বিশ্বাসঘাতকদের আমি একদম পছন্দ করি না, আর সেটা যদি আমার সাথে হয় তাহলে তো তাকে আমি বাঁচিয়ে রাখি না। এটা বলে পিছন থেকে পিস্তলটা বের করে ঠাস করে ওর মাথায় একটা গুলি করে দিলাম, সাথে সাথে পড়ে গেল সে। আর তখন মেয়েটা দৌড়ে চলে আসলো আমার কাছে। আমি বললাম, ভয় পাবেন না, শাড়িটা ঠিক করে ফেলেন। তখন আমি এই শয়তানটার বুকে আরও কয়েকটা গুলি করলাম আর বলতে লাগলাম, এই এটাকে নিয়ে যা আর আকরাম চৌধুরীর বাসার সামনে ঝুলিয়ে দিয়ে আসবি। আর আপনি চলেন আমার সাথে, আপনাকে বাসায় পৌঁছে দিব, আসি। ভাই, আপনি আজকে আমাকে বাঁচালেন এই মানুষ নামক জানোয়ারটার হাত থেকে। আপনি বা এত বকা কেন? একটা লোক এরকম একটা বাসার ঠিকানা দিল আর আপনি চলে আসলেন। কি করব ভাই বলেন, 1 মাস হলো আমার বিয়ে হয়েছে আর এই লোকটা আমার বাসায় আসে দাওয়াত খেতে আমার হাজব্যান্ডের আত্মীয় হতে।
প্রথম দিন থেকেই আমার দিকে কেমন বাজেভাবে তাকাতো। পরে আমাকে একদিন বাজে একটা প্রস্তাব দেয়, আমি না করে দিই। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাই নেই, কিন্তু কিছুদিন পর মিথ্যে একটা মামলা দিয়ে আমার জামাইকে ধরে নিয়ে যায় জেলের ভেতরে, আর তারপর এখানে আসতে বলে। পরেরগুলো তো আপনি জানেনই। আজকে আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেল। কখনো কারো এসব ফাঁদে পা দিবেন না। আর আপনার হাজবেন্ড যদি মিথ্যা মামলা ফেঁসে যায় তাহলে সেটার ব্যবস্থা আমি করব। তারপর মেয়েটাকে তার বাসায় নিয়ে গেলাম। অনেক জোড়াজুড়ি করলে বাসায় গিয়ে একটু বসতে, কিন্তু আমি সময় নাই বলে চলে আসলাম এবং বললাম অন্য একদিন আসব এবং তার স্বামী সহ একসাথে বসে খাবো। তারপর আমরা বাসার দিকে আসতে লাগলাম আর আকরাম চৌধুরীর ছেলেগুলোকে ছেড়ে দিলাম এবং এটা বললাম যে আকরাম চৌধুরীকে গিয়ে যাতে বলে আমি করেছি এসব। তখন আমি নিলয়কে বললাম, আচ্ছা এই নিজাম সাহেবের কথাগুলো তুই জানলি কি করে? তোকে তো বলি নাই তার খোঁজ লাগাতে। ভাই খবরটা আমি না, ইয়াসিন আমাকে বলেছে আর আপনাকে বললাম। হ্যাঁ, ইয়াসিনকে বলেছিলাম খবর রাখতে। ছেলেটা তো ভালো কাজের। তারপর বাসায় চলে আসলাম আর আমায় এসে যা দেখলাম সেটা দেখে তো আমি অবাক। এত রাতে সে এখানে কি করে? ইস, আপনারা হয়তো বুঝতে পারছেন না কার সাথে কথা বলছি। মারিয়া এসে বসে আছে আমার বাসায়, আর তখন তাকে জিজ্ঞাসা করলাম এত রাতে সে এখানে কি করে। পরে সে যা বলল সেটা শুনে তো আমি অবাক। এটা এখন কি করে সম্ভব? এই রাতে হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন? আপনারা হয়তো ভাবছেন কিসের সিদ্ধান্ত বা কিসের কি। তাহলে শোনেন। মারিয়া মুখ থেকেই আমি যখন বাসায় আসি আর বাসায় ঢোকার সময় আমার এক ছেলে বলতে লাগলো, ভাইয়া ভেতরে ভাবি আছে, আপনার জন্য অপেক্ষা করছে। ভাবি আছে মানে? কেন ভাবি? আর কার ভাবি? ভাইয়া মারিয়া ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। ওর কথা শুনে ভাবতে লাগলাম মারিয়া এত রাতে আমার বাসায় কি করে। যাই হোক, দেখি কেন আসছে। তখন আমি ভেতরে আসলাম আর দেখলাম সত্যি মারিয়া বসে আছে, তবে তাকে কিছুটা হলেও চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার মারিয়া, এত রাতে এখানে কি করো? বাসায় যাও নাই? এমনভাবে বলছো যেন এই বাসে আমি আসতেই পারবো না। আরে সেরকম কিছু না, কখনো এরকম রাতে আসো নাই, তাই তো জিজ্ঞাসা করলাম। রেডি হও, পাঞ্জাবি পরে আজকে আমরা বিয়ে করব। আকাশকে কল দিয়ে আসতে বলেছি। কি পাগল হয়ে গেলে নাকি? নাকি আমার সাথে মজা করছো? যদি মজা করে থাকো তাহলে আমি বলবো এখন আমার মেজাজ ভালো নেই। এসব মজা করা বাদ দাও। আমি কোনো রকম মজা করছি না, যা বলছি ভেবে চিনতে বলছি। আমি তোমাকে হারাতে চাই না রাফি, অনেক কষ্টে খুঁজে পেয়েছি তোমাকে। ভাইয়া যদি জানতে পারে তুমি সেই ছেলে, তাহলে তোমার সাথে কখনো বিয়ে দিবে না আমার ভাইয়া, আর এমনিতেও দিবে না। ভাইয়া আমার জন্য ছেলে দেখছে, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাফি। ওর এই কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিব, আম্মুকে না জানিয়ে কাজটা করা ঠিক হবে? জানি আম্মুকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না, তবে আমরা এখন বিয়ে করে কাউকেই জানাবো না। সময় হলে বলবো। এখন সব কিছু গোপন রাখবো, সময় মতো আম্মুকে জানিয়ে দিব। আর তাছাড়া এখন হাতে তেমন একটা সময়ও নেই। বান্ধবীর বাসার পার্টির কথা বলে বাসা থেকে চলে এসেছি। প্লিজ রাফি, কিছু একটা করো। কোনো রকম পরিস্থিতি ছাড়া বিয়ে করা? আরে ধুর, আমি বাসা থেকে ভাবির বিয়ের শাড়ি নিয়ে এসেছি। তুমি জাস্ট একটা পাঞ্জাবি পরো আর চলো। আর কিছু ভাবতে পারছি না, কি করব সেটাও মাথায় আসছে না। আম্মুকে না বলে এমন একটা কাজ করা কি ঠিক হবে? তখন আমি আম্মুকে কল দিলাম আর সালাম দিয়ে বললাম, আম্মু এখন কথা বলার তেমন একটা সময় নেই, তবে তোমার কাছে একটা কাজে কল দিয়েছি। আমি শুভ একটা কাজে যাচ্ছি, তবে কাজটা কী বা কী করছি সেটা জানতে চাইবে না। সময় হলে আমি তোমাকে জানাবো। তুমি আমার জন্য দোয়া করো, কেমন? সবাই বুঝলাম, আর তোর জন্য আমি সব সময় দোয়া করি। তবে বাবা, মারামারিতে যাস না প্লিজ। আরে না আম্মু, ভালো কাজে যাচ্ছি। তারপর আম্মুর সাথে কথা বললাম
আর মারিয়ার পাগলামির কাছে হার মেনে পাঞ্জাবি পরলাম। এর ভিতরে আকাশ কাজী অফিসে বসে আছে, সব কিছু রেডি করে রেখেছে, শুধু আমরা যাওয়ার পালা। আমি রেডি হয়ে আসলাম, আর এদিকে মারিয়াও রেডি হতে লাগলো। তেমন কোনো সাজ নেই, তবুও আমার এই পাগলিটাকে পরীর মতোই লাগছে। সত্যি বলতে হালকা সাজে মেয়েদের আরও বেশি সুন্দর লাগে। তখন আমি নিলয়কে বললাম, এই নিলয়, তুই আমার সাথে চল, আর সাথে ইয়াসিন আরও অনেকে আসো। ভাই আমি থাকি, আমার একটু কাজ আছে এখানে। এই ইয়াসিন, তুই যা ভাইয়ের সাথে। ঠিক আছে। তারপর ইয়াসিন আরও অনেকে আসলো, আবার অনেকে সেখান থেকে গেল। গাড়িতে আমি আর মারিয়া পাশাপাশি বসে আছি, বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছি। সত্যি কি মায়া মেয়েটার মুখে, কি আজব কাহিনী। কখনো ভেবেছিলে এভাবে লুকিয়ে প্রিয় মানুষটাকে বিয়ে করতে হবে? ভাবি নাই, স্বপ্ন ছিল খুব ধুমধাম করে আমাদের বিয়ে হবে, সবাই আসবে, সবার কাছ থেকে দোয়া নিব। কিন্তু ভাগ্যটা অনেক সময় সেই স্বপ্নগুলোকে সত্যি করতে দেয় না, মাটি চাপা দিয়ে দিতে হয় সেই স্বপ্নগুলোর ওপর। তোমাকে হারানোর ব্যথা এতদিন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, অনেক কষ্টের পর ফিরে পেয়েছি তোমাকে, আর হারাতে চাই না। তাই তো স্বপ্নগুলোকে মাটি দিয়ে হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলাম। হঠাৎ সামনে পুলিশের গাড়ি আটকালো আর বলতে লাগলো, এই গাড়িতে কি আছে? স্যার, গাড়িতে আমার স্যার আর ম্যাডাম আছে, তার বিয়ে করতে কাজী অফিসে যাচ্ছে। আজকে আমাদের পুলিশ অফিসার একজনকে হত্যা করা হয়েছে, আমরা গাড়িটা চেক করব। ধুর মিয়া, জানেন গাড়িতে কে বসে আছে? সুজন হাসান রাফি, নাম নিশ্চয়ই শুনেছেন। তখন তাদের মধ্যে থাকা একজন পুলিশ বলতে লাগলো, এই তুমি গাড়ি নিয়ে যাও, এই গাড়িটা ছেড়ে দেন। তখন গাড়ি আবার চলতে লাগলো, আর এভাবে পৌঁছে গেলাম কাজী অফিসে। আর ওখানে গিয়ে দেখি অনেকজন দাঁড়িয়ে আছে, মানে মারিয়ার বান্ধবী আর আকাশ, সাথে তার গার্লফ্রেন্ড, সকলেই আছে ওখানে। মামা, আজকের পর থেকে বুঝবি বিয়ে করার মজা কাকে বলে। মারিয়া ঠাস করে আকাশের মাথায় একটা চড় মারলো আর বলতে লাগলো, শালা, তুই কি বলতে চাচ্ছিস? বিয়ে করলে রাফিকে আমি জ্বালাবো? সেটা আমি বললাম কখন? সেটা তো তুই নিজে থেকেই বলছিস। তখন কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্ট আসলো আর বলতে লাগলো, এই আপনারা ভেতরে আসেন, আপনাদের ডাকছে। তখন আমরা ভেতরে গেলাম, আর আমাদের দুজনকে বসতে দেওয়া হলো, আর এভাবে বিয়েটাও হয়ে গেল। ইয়াসিন মিষ্টি নিয়ে এসেছিল এর ভিতরে, আর সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলো। এই যা পাঠক পাঠিকারা, আপনাদেরকে তো দাওয়াত দিতে পারলাম না, আর মিষ্টিও খাওয়াতে পারলাম না। তবে হ্যাঁ, আমাদের কিন্তু একটা ইয়ে হলে সবাইকে দাওয়াত দিব, মনে করে সবাই আসবেন। তবে আরও একটা বিষয়, আসার সময় কেউ আবার খালি হাতে আসবেন না। আমরা আবার গাড়িতে উঠে বসলাম। তখন ইয়াসিন বলতে লাগলো, ভাই তুমি বিয়ে করলে আর আমাদের কিছু খাওয়ালে না, এটা কিন্তু ভালো হলো না, জাতি এটা মেনে নিবে না। হ্যাঁ সেটাও তো কথা, তোদের তো কিছু খাওয়ালাম না। এক কাজ কর, এই নে কার্ড, আর রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবার নিয়ে আসিস, সাথে আমাদের জন্য। তখন ইয়াসিন আর সাথে কয়েকজন গেল খাবার নিয়ে আসতে, আর আমরা সব বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবে বাসায় পৌঁছে গেলাম। তবে আসার সময় আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। আকাশ আর তার গার্লফ্রেন্ডও আমাদের সাথে আছে। এভাবে বাসায় পৌঁছে গেলাম, আর বাসায় গিয়ে দেখি নিলয় দাঁড়িয়ে আছে গেটের সামনে। তারপর গাড়িটা বাসায় ঢুকলো, আর আমরা গাড়ি থেকে নামলাম এবং ভেতরে গেলাম। কিন্তু একই, আমার রুমে তালা দেওয়া কেন? এই নিলয়, কই তুই? আমার রুমে তালা দেওয়া কেন? বারে কত কষ্ট করে রুমটা সাজালাম, আর এত সহজেই কি ঢুকতে দিব? রুম সাজিয়েছিস মানে? ধুর বোকা, আজকে আমাদের বাসর রাত না, তাই হয়তো তোর রুমটা সাজিয়েছে। কি বলো, বাসর করব নাকি আমরা? না মানে একসাথে থাকার কোনো প্ল্যান তো করা হয়নি। ওরে বোকারে, একটা মানুষের লাইফে বাসর রাত কয়বার আসে শুনি? এটা মিস করলে চলবে বলো? সেটাও তো ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই, এখন চাবিটার ব্যবস্থা করো, ভেতরে ঢুকতে হবে তো। হ্যাঁ ঢুকবো, তবে তার আগে চলো সবাই ওই রুমে যাই, ওখানে খাওয়া দাওয়া শেষ করে পরে আসবো। ঠিক আছে, তাহলে এই রুমে চলো।
তখন ইয়াসিনও চলে আসলো খাবার নিয়ে, আর আমরা সবাই একসাথে বসে গেলাম। আকাশ অনেক মজা করলো সবার সাথে, আর তারপর সবাই মিলে অনেক সময় আড্ডা দিলাম। তারপর নিলয়ের কাছ থেকে আকাশ চাবিটা নিয়ে আসলো আর রুমটা খুলে দিল। মারিয়া রুমে গিয়ে বসে আছে, তার সাথে আকাশের গার্লফ্রেন্ডও গেল। আর এদিকে আমাকে আকাশ ছাদে নিয়ে আসলো। তারপর বলতে লাগলো, মামা, এই রাতটা কিন্তু মানুষের জীবনে একবারই আসে, তাই কাজটা আজকেই সেরে ফেলতে হবে। মানে কি? ওরে কচি খোকা রে, মনে হচ্ছে কিছুই বুঝিস না। বিড়াল মারার কথা বললাম। যা দুষ্টু, বাসর ঘরে এত সুন্দর বউ রেখে বেড়াল কেন মারতে যাব? পাঠক পাঠিকাদের জানা থাকলে বলবেন অবশ্যই। ভেতরে যা, সব বুঝবি কিভাবে বিড়াল মারতে হয়। এখন চল। না রে দোস্ত, আমার কেমন জানি ভয় করছে রে। কি, তুই এত বড় মাফিয়ার লিডার হয়েও বউকে ভয় পাচ্ছিস? এই তুই! আরে ধুর বেটা, বাসর ঘর জীবনের প্রথম এক্সপিরিয়েন্স বলে কথা। তখন এক প্রকার জোর করেই আকাশ আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল আর চলে আসলো। ভেতরে ঢুকে দেখি মারিয়া বসে আছে খাটের উপর। আমি আস্তে আস্তে হেঁটে চলে গেলাম খাটের কাছে। বুকের ভেতরে ধুক ধুক শব্দটা নিজ কানে শুনতে পাচ্ছি। তখন মারিয়ার ডাকে আমার ঘোর কাটলো আর বলতে লাগলো, এই কি ভাবছো? মানে কিছু না। তখন মারিয়া আমাকে সালাম করলো আর তারপর বলতে লাগলো, চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করি। তখন আমরা নামাজ আদায় করলাম আর দুজনেই বসে আছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? হারিয়ে যাবে না তো আমার জীবন থেকে? এটা কোনো কথা? সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবাসি, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, আর হারাতে চাই না তোমাকে। সব সময় আমার জীবনে থাকবে তুমি। এভাবে আমাদের মাঝে অনেক কথা হয়। হঠাৎ আমি বললাম, আচ্ছা, আকাশ যে বলল বাসর ঘরে নাকি বেড়াল মারতে হয়, কিন্তু বেড়ালটা পাবো কোথায়? দেখলাম মারিয়া মাথাটা নিচু করে লজ্জা মাখা মুখ নিয়ে বলতে লাগলো, এটা আমি কাকে বিয়ে করলাম এটাও বোঝে না। চলো আজকে শেখাবো কিভাবে বেড়াল মারতে হয়। এই পাঠকরা চোখটা বন্ধ করে আস্তে করে ঘুমিয়ে যান। আজকে আমি বেড়াল মারা শিখবো। আর এদিকে আকাশ আর তার গার্লফ্রেন্ড বাসায় চলে গেছে। তাদেরকে অবশ্যই নিলয় গিয়ে পৌঁছে দিয়ে আসছে। এভাবে সেই রাতটা কেটে গেল। সকাল মারিয়ার মিষ্টিটাকে ঘুম ভেঙে গেল। দেখলাম গোসল করে আসছে আর আমার শার্ট আর প্যান্ট পরে আছে। এই তাড়াতাড়ি ওঠো আর ফ্রেশ হয়ে আসো, কলেজে যাবে না? আর আমাকে এখন বাসায় চলে যেতে হবে। আরও একটু থাকো না, আর না গেলে হয় না? না, হয় না। ভাইয়াকে বলেছি সকালে চলে আসবো, আর এখন না গেলে ভাইয়া সন্দেহ করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি জামা চেঞ্জ করে যাও। আর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম আর মারিয়াও তার বাসায় চলে গেল। আমি ফ্রেশ হয়ে আসলাম আর নিলয়কে ডাকতে লাগলাম। নিলয় আসলে তাকে বলতে লাগলাম, শোন, খোঁজ নে ওই আকরাম চৌধুরী এখন কি করছে। মানে তার লোককে মারার পর কেমন ভাবছে আকরাম চৌধুরী। আর এদিকে আকরাম চৌধুরীর রাগে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ রাফি আমার লোকের উপর আক্রমণ কেন করলো? নাকি সে জেনে গেছে আমার সম্বন্ধে? ভাই, আমার তেমনটাই মনে হয়, কিন্তু যদি আমাদের সম্বন্ধে সব কিছু জেনে যায় তাহলে তো আমাদের কাউকে বাঁচতে দেবে না। এই রাফি সবাইকে মেরে ফেলবে ওই পুলিশটার মতো। তার আগেই আমাদের কিছু একটা করতে হবে। আর এদিকে মারিয়া বাসায় গিয়ে রেডি হতে লাগলো কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আজ তার মনটা অনেক খুশি। সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে, আর কোনো ভয় নেই। তবে হঠাৎ ওর ভাইয়া ওকে বিয়ে দেওয়া নিয়ে এত চিন্তা কেন করছে, এসব ভাবছে মারিয়া। তবে তার মাথায় কিছু ঢুকছে না, তাই সে এইসব ভাবনা বাদ দিয়ে রেডি হয়ে কলেজে চলে আসলো। আর এদিকে রাফি রেডি হয়ে কলেজে যাবে, তখন নিলয় রাফিকে একটা মেসেজ দিল। তারপর রাফি কলেজে চলে আসলো। আর কলেজে এসে যা দেখলো, কলেজে এসে দেখি মারিয়া আর আকাশ বসে আছে, তবে তাদের মুখে কেমন যেন চিন্তার ভাঁজ। তখন আমি ওদের কাছে গেলাম আর বলতে লাগলাম, কিরে, কি হয়েছে তোদের? এরকম মনমরা করে বসে আছিস কেন? মামা, মামি কি ছেড়ে চলে গেছে নাকি? ধুর, তোর মুখ দিয়ে শালা ভালো কথা বেরই হয় না। আর তোর আর কিসের চিন্তা? বিয়ে তো করে নিয়েছিস।
কেন মামা, বিয়ে করতে ইচ্ছে করে নাকি? তার সাথে একটু মজা নেওয়ার চেষ্টা করলাম। দোস্ত, মজা করার মুডে আমি নেই। আরে বাবা, চুপ করে বসে থাকলে হবে? কি হয়েছে সেটা বল। ভাইয়ার সাথে থাকা ওই পুলিশ অফিসারটাকে কে যেন মেরে আমাদের বাসার সামনে ঝুলিয়ে রেখে গেছে। পত্রিকাটা, টিভিতে সব জায়গায় এখন একই নিউজ দেখাচ্ছে। সবাই ভাবছে খুনটা হয়তো ভাইয়াই করেছে। সামনে আবার নির্বাচন, এখন যদি ভাইয়ার কিছু হয় তাহলে। ও, এই তাহলে ব্যাপার। আহারে, লোকটা ভালো মানুষ ছিল, কে মারলো আবার তাকে? যাই হোক, এসব নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। জানি না কাজটা কে করেছে, তবে ভাইয়া খুব রেগে আছে। আর ভাইয়া রেগে গেলে তো এই এলাকায় কখন কি হয় বলাই যায় না। আচ্ছা বাদ দাও এসব, চলো, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। তখন মারিয়া, আমি আর আকাশ তিনজন খেতে গেলাম। খাওয়া শেষ করে ক্লাসরুমে চলে আসলাম আর ক্লাস করতে লাগলাম। আমি আর আকাশ একসাথে বসে আছি। হঠাৎ দুইটা গাড়ি আসলো কলেজে, আর কেমন চেঁচামেচি শুরু হয়ে গেল। এটা দেখে আকাশ বলতে লাগলো, এগুলো আবার কারা এসেছে? রাফি তোর ছেলে ফেলে আসে নাই তো? ধুর, আমার ছেলে পেলে আসতে যাবে কেন খামোখা? তাহলে এমন চেঁচামেচি কেন? চল তো একটু দেখে আসি। দূর, কলেজে আসলাম লেখাপড়া করতে, আর ওখানেও শান্তিতে থাকতে দিচ্ছে না। তারপর আমরা দুজন বের হলাম। আমাদের দেখা দেখি ক্লাসের প্রায় সবাই বের হয়ে গেল। বাইরে এসে দেখি কলেজের মাঠে 8-10 জন ছেলে মিলে 3টা ছেলেকে মারছে, আর কলেজের সব ছেলে মেয়ে দাঁড়িয়ে সেই মজা নিচ্ছে। কিছু বুঝতে পারলাম না কি হচ্ছে, তাই বোঝার জন্য সামনে এগিয়ে গেলাম। আমাকে দেখে ওখানে থাকা স্টুডেন্টরা সবাই চুপ হয়ে গেল। এদিকে মারিয়াও এসেছে, তবে সে আমাকে দেখে আমার কাছে আসলো আর বলতে লাগলো, কি হয়েছে এখানে রাফি? আর এতগুলো কার ছেলে? জানি না, দেখি জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন আমি ওই ছেলেগুলোর সামনে গেলাম আর বলতে লাগলাম, এই ভাইজান, কি হয়েছে? মানে এদেরকে মারছেন কেন জানতে পারি? কেন এত কিছু জানতে হবে? চুপচাপ দাঁড়িয়ে থাক। কিন্তু ভাই, এটা তো কলেজ, এখানে এভাবে মারামারি করছেন, কলেজের সমস্যা হবে, সাথে আমাদেরও। আরে ভাই, তুই তো দেখি নাছোড়বান্দা। এদেরকে না মেরে কি করব বল? আমরা হলাম পাপ্পুর লোক, আর এই 3টা ছেলে আমাদের এলাকা দিয়ে আসার সময় পাপ্পু ভাইয়ের মেয়েকে বাজে কথা বলেছে এবং খারাপ প্রস্তাব দিয়েছে, তাই তাকে সাহায্য করার জন্য মারছি। তবে রে শালা, তখন আমি 3 জনকে 3টা মারলাম। তখন ছেলে 3টা আমাকে বলতে লাগলো, রাফি ভাই, আমাদের বাঁচান, আসলে আমরা ভুল করছি, আর আমরা জানতামও না যে মেয়েটা পাপ্পু ভাইয়ের লোক। দূর হ শালা। এই ভাই, আপনারা এই 3টাকে নিয়ে যান, আর কলেজের বাইরে গিয়ে যা ইচ্ছে করেন। এই, তুই কে বে যে তোর কথা শুনতে হবে? আমরা এখানে দাঁড়িয়ে সবার সামনে ওকে মারবো, পারলে কিছু করে দেখা। এটা বলে ছেলেগুলো ওই 3টা ছেলেকে আবার মারতে থাকে। আর এদিকে এসব কথা বলাতে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। তারপর রাফিও রাগে এগোতে লাগলো সামনের দিকে। পিছন থেকে মেশিনটা বের করতে যাবে, তখনই মারিয়া দৌড়ে আসে আর ওকে আটকে ফেলে আর বলতে থাকে, রাফি, এখানে তোমাকে ঝামেলা করতে হবে না, নিজের রাগটা কন্ট্রোল করো, আমি দেখছি এই ছেলেগুলোকে। তখন আমি আবার মেশিনটা পেছনে রেখে দিলাম আর মারিয়া গেল ওই ছেলেগুলোর সামনে। ছেলেগুলো মারিয়াকে দেখেই বলতে লাগলো, আরে মারিয়া আপু, আপনি এখানে? তখন মারিয়া তাদের লিডারকে ঠাস করে একটা চড় মারে আর বলতে থাকে, জানিস কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিলি? কেন, সে কে? শালা, তোর বস পাপ্পুকে গিয়ে জিজ্ঞেস করিস। সুজন হাসান রাফিকে, আর তার সাথে তোরা পাঙ্গু নিয়েছিস। এটা শুনে ছেলেগুলোর রিয়াকশন দেখার মতো ছিল। ছেলেগুলো বলতে লাগলো, আমরা ওই নাম শুনেছি, খুব ডেঞ্জারাস লোক সে, প্লিজ আমাদের ক্ষমা করে দিতে বলেন। এখন যা এখান থেকে চুপচাপ, আর ছেলেগুলোকে ছেড়ে দে, ওদের আমি দেখছি। তখন ছেলেগুলো তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যেতে লাগলো। আর তখন মারিয়া ছেলে 3টাকে বলতে লাগলো, লুচ্চামি করিস তাই না? মেয়ে দেখলেই আর মাথা ঠিক থাকে না, তোদেরকে তো আমি আজকে মেরেই ফেলবো। এটা বলে মারিয়া ওদের দিকে এগোতে থাকে। আর তখন ছেলেগুলো মাটিতে বসে পড়ে আর কান্নামাখা কণ্ঠে বলতে থাকে, আপু প্লিজ আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, এরকম আর হবে না। তখন মারিয়া বলল,
এখানে কান ধরে 10 বার উঠবোস কর, তারপর ক্লাসে যা। তখন ছেলেগুলো আর কিছু না ভেবে তাই করলো এবং ক্লাসের দিকে যেতে লাগলো মাথা নিচু করে। আর এদিকে মারিয়া রাফির কাছে আসলো আর বলতে লাগলো, চলো ক্লাসে চলে যাই। হ্যাঁ চলো। তারপর আমি আমার ক্লাসরুমে আর মারিয়া তার ক্লাসরুমে চলে গেল। এভাবে ক্লাস শেষ হয়ে গেল। আমি আর মারিয়া কলেজ শেষ করে বাসায় যাচ্ছি, আর তখন আকরাম চৌধুরী গাড়িটা আমাদের পাশ দিয়ে চলে গেল। আকরাম চৌধুরী ভিতরে ছিল, জানি না আমাদের দেখেছে কিনা, আর দেখলে হয়তো দাঁড়াতো আর আমার সাথে কথা বলতো। আবার এমনটাও হতে পারে দেখেও না দেখার ভান করতে পারে। তারপর আমি বাসায় চলে আসলাম আর মারিয়া তার বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলয়কে কল দিলাম আর বলতে লাগলাম, শোন নিলয়, আজকে যে মিশনটা করব সেটা তুই আমি ছাড়া আর কাকে বলেছিস? ভাই, আপনাকে ছাড়া আমার কাউকে বলা হয় নাই, তবে আমি ভাবছি রাহুলকে বলবো। দরকার নাই রাহুলকে বলার, সে এখন কাজে আছে। তুই এখনই আমার সাথে এসে দেখা কর। এটা বলে কল কেটে দিলাম আর তারপর শুয়ে আছি। বুয়া এসে রান্না করে চলে গেল। ইয়াসিন ডাকছে খাবার খেতে, তখন খাবার খেতে গেলাম। খাওয়ার মাঝখানে নিলয় আসলো এবং সেও খেতে বসলো। খাবার খেয়ে নিলয় আমাকে বলতে লাগলো, ভাই কেন ডাকছেন বলেন। শোন, আমি যে বিয়ে করেছি মারিয়াকে সেটা যেন বাইরের কেউ জানতে না পারে, আর এমনকি আমাদের দলের বাকি সদস্যরাও যাতে জানতে না পারে। আর ওই আকরাম চৌধুরীকে আজকে এমন শিক্ষা দিব জীবনেও আমার সাথে লাগতে আসবে না। সে অবৈধ পথে অনেক টাকা রোজগার করেছে, হাতে ক্ষমতা আর পাওয়ার দেখিয়ে গরিবের টাকা মেরে এখন সে কোটিপতি। জানতে পারছি আজকে যে মালগুলো সে দেশে নিয়ে আসছে এখানে অনেক টাকার মাল হবে। নারী পাচার থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা সে করে না। আজকে বুঝিয়ে দিব কত ধানে কত চাল। জি ভাই, আমাদের ছেলেদেরকে অ্যালার্ট থাকতে বলে দিয়েছি আর জায়গা মতো লোক পাঠিয়ে দিয়েছি। গুড। আর শোন, তোর মায়ের এখন কি অবস্থা? চিকিৎসা হচ্ছে তো ঠিক মতো? জি ভাই, আপনাদের দোয়ায় এখন মোটামুটি সুস্থ, তবে মাকে দেখতে খুব ইচ্ছে করছে। অনেক দিন তো হলো। ঠিক আছে, 2 দিন পর আমিও যাব তোর সাথে। আর তোর অ্যাকাউন্টে চেক করিস, কিছু টাকা পাঠিয়েছি, সেটা দিয়ে চিকিৎসা করাতে থাক। নিলয়ের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। এটা দেখে তাকে আমার বুকে নিয়ে আসলাম আর বললাম, এই রাফি, তোর ভাই বেঁচে থাকতে তুই কোনো চিন্তা করিস না, তবে একটা কথা মনে রাখবি, কখনো এই ভাইটার সাথে বেইমানি করিস না। এখন যা, তোর কাজ থাকলে সেটা শেষ করে আয়। আর এদিকে আকরাম চৌধুরীর বাসায় পুলিশ বসে আছে। আরে ভাই, তোরা কেন বুঝতে পারছিস না আমি কেন খামাখা আমার লোককে মারতে যাবো? আরে এই নিজাম তো আমার হয়ে কাজ করতো, তাহলে আমি তাকে মারতে যাব কেন? মনে হচ্ছে এখানে কোনো চাল চালা হয়েছে। এক কাজ কর, মামলাটা বন্ধ করে দেই। স্যার, এখানে একটা পুলিশ অফিসারের লাশ পাওয়া গেছে, তাও পুলিশের ড্রেস পরা অবস্থায়। একজন মন্ত্রীর বাসার সামনে থেকে মামলাটা বন্ধ করা যেত খুব সহজেই, কিন্তু এই মিডিয়ার লোক তো রীতিমতো উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় কি করে বন্ধ করি? ওই মাতারের বাচ্চা, ওই সালারে কে মারছে জানি না, তবে তোকে কিন্তু এখন আমি মেরে ফেলবো। যত টাকা লাগে নিয়ে যা, আর মালটা এখানেই খতম করে দেই। স্যার, এটা তো আগে বলবেন, টাকা হলে আমি আবার সব করতে পারি। তখন পুলিশ টাকা নিয়ে চলে আসে সেখান থেকে। আর তখন আকরাম চৌধুরী বলতে থাকে, দেখলি টাকার জন্য সালাই কত কিছু করলো। আর শোন, আজকে এই মালগুলো কিন্তু অনেক টাকার, খুব সাবধানে নিয়ে আসবি, কোনোভাবেই যাতে কেউ বুঝতে না পারে। ওখানে থাকা পুলিশের সাথে আমার কথা হয়েছে, ওদের সেটিং করে দিয়েছি, তাদেরকে আটকাবে না পুলিশরা। ড্রাইভারকে বলবি সোজা আমার গোডাউনে নিয়ে যেতে, পরে বাকি কাজ করব। আর এদিকে আমি আমার মতো করে ভাবতে লাগলাম, আমার কেন জানি মনে হচ্ছে ওই মালগুলো এই রাস্তা দিয়ে আসবে না। তারপর নিজের মতো করে একটা প্ল্যান বুক করলাম। আর অন্যদিকে মারিয়া বাসায় শুয়ে আছে আর ভাবছে কিছু একটা। হঠাৎ তার ভাইয়া মানে আকরাম চৌধুরী ডাকতে লাগলো, মারিয়া, ওই মারিয়া, কোথায় গেলি রে তুই? কি হয়েছে ভাইয়া, হঠাৎ এমন ভাবে ডাকছো কেন? আরে ডাকছি তো তোকে, প্রয়োজনেই বস, এখানে কিছু কথা আছে তোর সাথে। তখন মারিয়া বসলো তার ভাইয়ের পাশে আর তার ভাইয়া বলতে লাগলো, শোন, ওই রাফি মানে মাফিয়ার লিডার, ওর সাথে তোর কি সম্পর্ক?
মারিয়া কিছুটা ভয় পেয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো। ভাইয়া কি যেন গেল নাকি? কিছুক্ষণ চুপ থাকার পর বলল, মানে ভাইয়া তেমন কোনো সম্পর্ক নেই, তবে ফ্রেন্ডশিপ আছে। কেন, তুই না একদিন বলেছিলি তাকে তোর ভালো লাগে? হ্যাঁ মানে বলেছিলাম মনে হয়, কিন্তু কখন ভাইয়া? দেখ, ওর আমার থেকে অনেক ক্ষমতা, কিন্তু আমাকে দেখ, যতটুকু ক্ষমতা আছে সবটাই গরিব মানুষের জন্য কাজে লাগাই। আমি খারাপ কোনো ব্যবসা করি না, করলে হয়তো এতদিনে অনেক টাকার মালিক হয়ে যেতাম। ভালো কাজ করি, তাই অনেক খারাপ মানুষের নজর আমার উপরে পড়ে, কিন্তু তবুও আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু ইদানিং কেউ একজন আমার খুব ক্ষতি করতে চাচ্ছে। এই দেখ, পুলিশটাকে মেরে কেউ একজন আমার বাসার সামনে ফেলে গেছে। এখন কত ঝামেলা হচ্ছে। আর আমি শুনেছি রাফিও নাকি খুব ভালো মানুষ। সে যদি আমার সাথে থাকতো তাহলে হয়তো কেউ আমার সাথে লাগতে আসতো না। তুমি কি বলতে চাও সেটা স্পষ্ট করে বোঝাও আমাকে। আমি বলতে যাচ্ছি, তোর সাথে তো আর ভালো সম্পর্ক যদি একদিন আমাদের বাসায় তাকে নিয়ে আসতে, তাহলে তাকে সব বুঝিয়ে বলতাম, একসাথে গরিব মানুষের পাশে দাঁড়াতাম। সত্যি কি তুমি গরিবের পাশে দাঁড়াও? যাই হোক, আমি রাফিকে বলবো, আশা করি সে আমার কথা ফেলবে না। তুই আমার বোন, তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, আর আজ এই পর্যন্ত নিয়ে এসেছি, আর সেই তুই আমাকে বিশ্বাস করছিস না? না ভাইয়া, সেরকম কিচ্ছু না। আচ্ছা ভাইয়া, আমার একটু কাজ আছে, আমি সেগুলো করি, তুমি থাকো। এটা বলে মারিয়া চলে আসলো আর ভাবতে লাগলো, কি বলবো আমি রাফিকে। এর ভিতরে তার বান্ধবীরা কল দিল আর বলতে লাগলো, দোস্ত তোর একটা জিনিস ভুলে গেছিস। কি ভুলে যাব? সেটাই ভুলে গেছি। দোস্ত কালকে আমার জন্মদিন, সেটাও ভুলে গেছিস? ওরে দোস্ত, মনে ছিল না তো? কি আমাদের দাওয়াত দিবি না না কি? এবার তো শুধু তোকে একা দাওয়াত দিব না, সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। কি বলিস? সে রাজি হবে না কি? ওইটা আমি জানি না, তাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তুই ওকে দাওয়াত দিস, পরে আমি বাকিটা দেখব। এভাবে তাদের মাঝে কথা হয়। আর এদিকে আমি বাজারে আসলাম আর সিগারেট খেতে খেতে হাঁটছি। বাচ্চারা মাঠে ক্রিকেট খেলছে, এই দেখে ইচ্ছে হলো খেলতে, কিন্তু আমি জানি এখন গেলে তারা আমাকে নিতে চাইবে না। তখন পাশের দোকান থেকে একটা বল কিনলাম আর তাদের সামনে গিয়ে বলতে লাগলাম, তো ভাইয়ারা এই নাও তোমাদের নতুন বল, এখন থেকে এটা দিয়ে খেলবে। ছেলেগুলো অনেক খুশি হলো। তখন আমি বললাম, আচ্ছা আমাকে তোমাদের সাথে খেলতে নিবে? কেন নিব না, তুমি তো আমাদের একটা বল গিফট করেছো। তারপর তাদের সাথে খেলা করলাম, ভালোই লাগছে। অনেকদিন পর মাঠে খেললাম। তারপর আমি চলে আসলাম। তবে আসার সময় তারা বলল আমি যাতে কালকেও যাই তাদের কাছে। একটা ব্যাট আছে, তাই ভাবলাম কালকে যাওয়ার সময় তাদের জন্য একটা ব্যাট কিনে নিয়ে যাব। তারপর বাসায় আসলাম আর ফ্রেশ হয়ে আসলাম। তারপর একটু পড়তে বসলাম। এভাবে রাত 11টা বেজে গেল। আর এদিকে আমার ছেলে পেলে আমার প্ল্যান মতো কাজে লেগে গেছে। তখন আমি গাড়িটা নিয়ে চলে গেলাম সেখানে। আর তখন রাহুল কল দিল আর বলতে লাগলো, ভাই কোথায় আছেন? একটা কাজে ঢাকার বাইরে আছি, কোনো প্রয়োজন নাকি? আর কাজটা কত দূর হলো? ও ঠিক আছে ভাই, আর সব আপনাকে সকালে বলবো। তাহলে এখন আমি রাখি। এটা বলে রাহুল কল কেটে দিল। আর এদিকে ইয়াসিন বসে বসে তার প্ল্যান নিয়ে ভাবছে। রাফি তাকে বলছিল, আমি গাড়িতে বসে আছি আর আমার ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়িটার জন্য। আকরাম চৌধুরীর গোডাউনে ঢুকতে হলে 2টা রাস্তা ওপেন আছে, আর 2 রাস্তাতেই আমার লোক, আমি আছি এখানে। আর অন্যদিকে মানে ওই রাস্তা ছেলেপেলে নিয়ে নিলয় আছে। হঠাৎ দেখি আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি নিলয় কল দিয়েছে। কি খবর তোর ওখানে? ভাই খবর পাচ্ছি গাড়িটা ওই রাস্তা দিয়ে ঢুকেছে। ঠিক আছে, আমি আছি এখানে, তবে তুই ওখানেই থাক। আকরাম চৌধুরী কিন্তু অনেক বুদ্ধিমান লোক, যে কোনো সময় তার সিদ্ধান্ত বদল হতে পারে। ঠিক আছে ভাই। তখন আমি কলটা কেটে দিলাম আর একটু পর চলে আসলাম সেই গাড়ি। আমাদের থেকে অনেক সামনে পুলিশের চেকপোস্ট, কিন্তু তারা তখন আমার লোকেরা গাড়িটা থামালো আর বলতে লাগলো, গাড়িতে কি আছে? কোম্পানির মাল। আর আপনারা কে?
তখন আমি গাড়ি থেকে নামলাম আর ওই ট্রাকটাতে উঠে পড়লাম। আর একজন ছিল ড্রাইভারের পাশে, তার পায়ে একটা গুলি করে গাড়ি থেকে ফেলে দিলাম। ড্রাইভারের মাথায় মেশিন ধরে বলতে লাগলাম, চুপচাপ যেদিকে বলবো সেদিকে গাড়িটা নিয়ে যা। একে একে সবাই এক একটা গাড়িতে উঠে বসলো। মোট 7টা গাড়ি, 15 জনের মতো লোক ছিল। 7টাতে 15 জনকেই গুলি করলো পায়ে। গাড়ি চলতে লাগলো এখন অন্য রাস্তা দিয়ে, মানে আমাদের প্ল্যান মতো। একটু পেছনে তাদের আরও একটা গাড়ি, তবে সেটাও শুধু আকরাম চৌধুরীর ছেলে পেলে। এখানে পড়ে থাকা ছেলেটা আকরাম চৌধুরীকে কল দিল আর বলতে লাগলো, ভাই সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ভাই সুজন হাসান রাফি ভাই রাস্তায় আমাদের আটকে গুলি করলো আর গাড়ি নিয়ে চলে গেছে অন্য রাস্তা দিয়ে। ওই মাদার বোর্ডের বাচ্চা, তোকে যে আমি কি করব জানিস? আমার কত বড় ক্ষতি করেছিস। তাকে কি করে আক্রমণ করব? তোরা তো গুলি খেয়ে পড়ে আছিস। কোনো রাস্তা দিয়ে ঢুকেছে? ভাই পাশের রাস্তা দিয়ে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এটা বলে আকরাম চৌধুরী কল কেটে দিল। আর এদিকে নিলয় আর তার সাথে থাকা ছেলেগুলো সহ রাফির সাথে দেখা হলো রাস্তায়। তারা অন্য দিক দিয়ে ঘুরে ওখানে চলে গেছে। ভাই এখন কোন জায়গায় নিয়ে যাব আপনার গাড়িগুলো? দেখ, আকরাম চৌধুরী হয়তো এতক্ষণে জেনে গেছে আর হয়তো লোক পাঠিয়েছে আমাদের উপর হামলা করার জন্য। এক কাজ কর, আমি এখানে থাকি, তুই গিয়ে গাড়িটা সামনের গোডাউনে রেখে দে, আমি এদের সামলে নিচ্ছি। কি যে বলেন না ভাই, আমি থাকতে আপনি কষ্ট করতে যাবেন কেন? আমি এই দিকটা সামলে নিচ্ছি, আপনি গাড়িতেই থাকেন। ঠিক আছে, তাহলে চল। তখন নিলয় তার ছেলে পেলে সহ আমাদের ট্রাকের সামনে দিয়ে যাচ্ছে আর পেছনেও আমাদের লোক। হঠাৎ দেখলাম রাস্তায় একটা গাছ পড়ে আছে। এটা দেখে ট্রাক ব্রেক করে গেল। পূজার আর বাকি রইল না কি হবে এখন। হঠাৎ আমাদের উপর গুলি করতে শুরু করে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে টানা 2 মিনিট গুলি ছুড়ে আমরা সবাই নিজেদের পজিশন মতো লুকিয়েছিলাম। আর 2 মিনিট পর থেকে আমার ছেলেরা শুরু করে অনেক ফায়ার হয়ে 2 দলের মাঝে এভাবে অনেক সমস্যা চলার পরে বুঝতে পারলাম তাদের হয়তো আর কেউ বেঁচে নেই। তবে আমার 2টা ছেলে মারা গেছে। সামনে নিলয়ের কাছে ঠিক মারা গেছে কিনা জানি না, তবে আমি স্পষ্ট দেখেছি গুলি লেগেছে। তখন আমি নিলয়কে বললাম, তুই এক কাজ কর, ছেলে 2টাকে নিয়ে এখনই হাসপাতালে যা, আমি এদিকটা দেখছি। তখন নিলয় গাড়িটা নিয়ে চলে গেল হাসপাতালের দিকে। সামনেই হাসপাতাল। আর তারপর আমি গাড়িগুলোকে গোডাউনের ভেতরে রেখে আটক করে রাখলাম। তারপর হাসপাতালে গেলাম ছেলে 2টার কি অবস্থা জানার জন্য। দেখি অপারেশন চলছে তাদের, জানি না কি হবে। এদের একটু পর ডাক্তার বের হলো আর আমরা জানতে চাইলাম কি অবস্থা তাদের। সঠিক সময় নিয়ে আসার কারণে বেঁচে গেছে। সেরে উঠতে অনেকদিন সময় লাগবে, তবে সকালের আগে জ্ঞান ফিরবে না। আলহামদুলিল্লাহ। এই বলে রাফি চলে আসলো বাসায়। আর অন্যদিকে আকরাম চৌধুরী যা করলো। বাসায় রাগে তার ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। এই শালা আমার পিছনে কেন লাগলো? ওর জন্য আমার কোটি কোটি টাকা লোকসান হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব। ভাই, ওকে রাস্তা থেকে না সরালে আমরা ব্যবসা করতে পারবো না। রাস্তায় বসতে হবে আমাদের। ওকে রাস্তা থেকে সরানো এত সহজ না। কয়েকবার চেষ্টা করে সফল হতে পারলাম না। যদি সে জানতে পারতো ওই হামলাগুলো আমি করেছিলাম, তাহলে তো সে আমাকে এতদিনে মারার জন্য লোক লাগাতো। কিন্তু সে ওই রকম কিছু করছে না। তবে আমার ব্যবসার পিছনে কেন পড়েছে সেটা জানতে হবে। আর এদিকে আমি বাসায় আসলাম অনেক রাত পর। বাসায় এসেই ঘুমিয়ে পড়লাম। তবে ঘুমানোর আগে দেখলাম ইয়াসিন এখনো বসে আছে, ঘুমাচ্ছে না। সকালে ইয়াসিনের ডাকে ঘুম ভাঙলো। কিরে, এত সকালে ডাকছিস কেন? কোনো সমস্যা নাকি? আর তোর চোখ এমন লাল কেন? রাতে ঘুমাস নাই? ভাই অনেক সকাল হয়ে গেছে, এখন উঠো। আর আমি ঘুমিয়েছি, উঠে ফ্রেশ হয়ে আসো, তোমার সাথে কথা আছে। তখন আমি বিছানা থেকে উঠলাম আর মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সত্যিই 8টা বেজে গেছে। একটু পর মারিয়া কল দেওয়া শুরু করবে। তারপর উঠে ফ্রেশ হতে গেলাম। এসে নাস্তা করতে বসলাম। তখন ইয়াসিন বলতে লাগলো, ভাই আমি একটা প্ল্যান করেছি। কিসের প্ল্যান করলি তুই? ভাই আমার চাচাকে সাহায্য করতে।
ওই বাসার পুরোটা আমার বাবার ছিল। চাচার জমি সব বিক্রি করে জুয়া খেলেছিল, কিন্তু পরে আব্বু মরার পর সব জমি নিজের নামে করে নেই, আর বাকিটা তো আপনার জানাই। বুঝতে পারছি তুই কি করতে চাস। তবে একটা কথা, তোর যে 2টা ভাই আর একটা বোনও আছে, ওই চাচার তাদেরকে কি করবি? ভাই তারা আমাকে ঠকিয়েছিল, আমাদের মেরে রাস্তায় বের করে দিয়েছিল, কিন্তু আমি তাদের ঠকাবো না। সময় হলে তাদেরকে আমি তাদের হক দিয়ে দেব। ঠিক আছে, আমি কলেজ থেকে এসে পরে দেখছি। ঠিক আছে ভাই, তবে সেটা আজকেই যেতে হবে। তারপর আমরা নাস্তা করতে লাগলাম। আর অন্যদিকে মারিয়া রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তখন আকরাম চৌধুরী নিজেকে কন্ট্রোল করে মারিয়ার কাছে আসলো আর বলতে লাগলো, কিরে মারিয়া, কোথায় যাবি? কলেজে নাকি? হ্যাঁ ভাইয়া, সামনে তো পরীক্ষা, তাই একটু চাপ বেশি। ঠিক আছে, ভালো করে পড়িস। তবে তোকে যে বলেছিলাম রাফিকে বাসায় নিয়ে আসতে, আজকে নিয়ে আয় আমাদের বাসায়। আজকেই নিয়ে আসবো। ঠিক আছে, আমি বলে দেখি, তার সময় থাকলে নিয়ে আসবো। কারণ ভালো কাজে দেরি কেন করব? যদি সে আমাকে কোনোভাবে সাহায্য করে, তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারতাম। তারপর আকরাম চৌধুরী চলে গেল আর মনে মনে হাজারো গালি দিল রাফিকে। আর অন্যদিকে মারিয়া রেডি হয়ে রাফিকে কল দিতে লাগলো। রাফি কলটা রিসিভ করলো আর তখন মারিয়া বলতে লাগলো, আমার জামাইটা কি করে? কলেজে আসতে হবে তো। সেজন্যই তো রেডি হচ্ছি। আসো না আমার বাসায়, একসাথে কলেজে যাব। ঠিক আছে, তুমি রেডি হতে হতে চলে আসবো। তবে আজকে কিন্তু আমি আমার বাইক নিয়ে আসবো আর একসাথে কলেজে যাব। আর একটা কথা, আজকে কিন্তু কলেজ থেকে এক জায়গায় যেতে হবে। আমি কিন্তু না শুনতে চাই না, ওকে? এটা বলে কল কেটে দিল মারিয়া। আর তখন নিলয় আসলো আর বলতে লাগলো, ভাই মালগুলো কি করব এখন? চেক কর কি আছে এখানে, আর সবগুলো মালের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। দেখি কিসের বিজনেস করে এই আকরাম চৌধুরী। আর শোন, বিকেলে রেডি থাকিস, এক জায়গায় যেতে হবে। ওই আমাদের ইয়াসিনের ঝামেলাটা সেরে আসতে হবে। ঠিক আছে ভাই। তারপর তার সাথে আরো কিছু আলাপ করতে লাগলাম। এর ভিতরে মারিয়া চলে আসলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তোমার কি অবস্থা? আমিও ভালো আছি। আচ্ছা ভাই, আমি তাহলে এখন যাই, আপনারা কথা বলেন। এটা বলে নিলয় চলে গেল। আর এদিকে মারিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। দেখতে তো আজ হেব্বি সুন্দর লাগছে। আমার পছন্দের নীল জামা পরেছে, চোখে কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক। ওকে দেখে কেমন জানি নিজেকে অন্যরকম মনে হচ্ছে। তখন আমি ওর দিকে এগোতে লাগলাম আর মারিয়াও আস্তে আস্তে পেছনের দিকে যেতে লাগলো। হঠাৎ খাটের সাথে আটকে গেল আর আমি তাকে ধরে ফেললাম, এক টান দিয়ে বুকে নিয়ে আসলাম। তখন আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে আমার দিকে। যেই ওর ঠোঁটের দিকে এগোতে যাব, তখন মারিয়া বলতে লাগলো, কি করছো এসব? আমার বউ, আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? সমস্যাটা তো আমার না, কিন্তু তোমার পাঠক পাঠিকারাও যে এখানে আছে, সব দেখছে তো তারা। এই রে, মান সম্মান সব গেল। আর আপনারাও মিয়া সব কয়টা মানে ভালো মানুষ, তাই এখন আস্তে করে কেটে পড়েন। মুই একটু রোমান্টিক মুডে আছে, আমার পাঠক পাঠিকারা চলে গেছে, এবার তো একটা। ঠিক আছে, দাও। তারপর আর কি, হাঁটতে লাগলাম। বাইরে আসার জন্য কলেজে যেতে হবে তো, তেলের যেই দাম, বাইক নিয়ে ঘরো, কখন জানি বাইক রেখে চোর তেলটা চুরি করে নিয়ে যায়। হয়েছে, বাজে কথা রাখো, এখন বাইকে ওঠো। তখন আমি মারিয়ার পেছনে উঠে বসলাম আর মারিয়া যেতে লাগলো কলেজের উদ্দেশ্যে। খুব জোরে বাইক চালাচ্ছিল মারিয়া। এটা দেখে আমি বলতে লাগলাম, আর এত জোরে বাইক কেন চালাচ্ছ? কেন, ভয় পাচ্ছ নাকি? ভয় পেলে জড়িয়ে ধরতে পারো। তখন আমি মনে মনে বললাম, এই সুযোগ কি আর মিস করা যায়? এভাবে কলেজে চলে আসলাম আর মারিয়া গেল বাইক রেখে আসতে, আর আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ একটা মেয়ে আসলো আমার কাছে আর বলতে লাগলো, রাফি ভাইয়া, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। এর মাঝে মারিয়া চলে আসলো আর বলতে লাগলো, এই মেয়ে, এই ওর সাথে তোমার কিসের কথা? হ্যাঁ, তখন বুঝতে পারলাম মেয়েটা মারিয়াদের সাথে পড়ে, মানে ক্লাস অনুযায়ী আমার সিনিয়র। আহা মারিয়া, এরকম কেন করছো? আচ্ছা আপু, আপনি বলেন কি করতে চান?
ভাইয়া আমার সর্বনাশ হয়ে যাবে, আপনি আমাকে বাঁচান। আজকে আমার বয়ফ্রেন্ডের বিয়ে, আমার সাথে 3 বছর রিলেশন করে আমার অনেক টাকা পয়সা নিয়ে সে সব থেকে বড় কথা আমার সাথে 3 বার রুম ডেট করেছে। সে আমাকে বিয়ে করবে বলে সে এসব করেছে, কিন্তু এখন আমাকে আর বিয়ে করতে চাচ্ছে না। এখন আমি কি করব বলেন? আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখছি না। তখন মারিয়া মেয়েটার গালে ঠাস করে একটা চড় মারে আর বলতে লাগে, তোর মতো মেয়েদের সাথে এমনটাই হওয়া উচিত। বিয়ের আগে সব কিছু করে ফেলতে চাস, আর করেছিস যেহেতু এখন এমন করছিস কেন? তোর মরে যাওয়াটাই উচিত এবং তুই সেটাই কর। মারিয়া, হয়েছে, মেয়েটা আছে তার কষ্টে, এখন এসব বলা ঠিক হবে না। তবে আপু শোনো, এই যে তুমি এরকম একটা কাজ করলে আর ছেলেটা আজ অন্য জায়গায় বিয়ে করে নিলে, তোমাকেও কিছুদিন পর হয়তো তোমার বাবা মা বিয়ে দিবে, কিন্তু তুমি তো তখন একটা ছেলেকে ঠকালে। যাকে তুমি বিয়ে করলে সে তো তোমার কাছে অনেক কিছু আশা করে থাকতে পারে, আর তখন তুমি তাকে কি দিতে পারবে? তখন মেয়েটা কান্না করা ছাড়া আর কিছু করতে পারছে না, চোখ বেয়ে পানি পড়ছে মেয়েটার। এখন তুমি কি করতে চাও? ছেলেটাকে জোর করে বিয়ে করতে? আর তখন কি তোমাদের সংসারটা টিকবে? জানি না ভাইয়া, তবে আমি অন্য কাউকে ঠকাতে চাই না। ঠিক আছে, তাহলে আমি ওই ছেলেটার বিয়ে ভেঙে দেব, তাকে তুলে নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেব। রাজি আছো? মেয়েটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে আরও একটা কথা বলল, সেটা হচ্ছে, ভাইয়া মেয়েটার বাবা পুলিশ, যদি কিছু করে বসে? সেটা আমি দেখব। এখন ওই ছেলেটার বাসার অ্যাড্রেস দাও, মানে যেখানে বিয়েটা হবে। তখন মেয়েটা ঠিকানা দিল, আর তখন আমি বললাম, আপনি এখন বাসায় যান আর নিজের বিয়ের জন্য প্রস্তুতি নেন। মেয়েটা আমাকে ধন্যবাদ দিয়ে চলে যেতে লাগলো, আর তখন মারিয়া আমাকে বলতে লাগলো, শুধু শুধু এসব ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছ? মারিয়া, আপন মানুষ হারিয়ে যাওয়ার ব্যথাটা অনেক পেয়েছি, তখন ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু করতে পারি নাই। তাই ভেবে রেখেছি আমার সামনে কেউ যাতে প্রিয় মানুষ হারানোর ব্যথা না পায়। আর ছেলেটা তো মেয়েটাকে ঠকাচ্ছে, তার শাস্তি পাওয়া উচিত। দেখো না কি করি আমি। রাফি, তোমার সাথেও আমার কিছু কথা ছিল। আমি ফোনটা বের করতে করতে বললাম, ঠিক আছে, আমি রাহুলকে একটা কল দিয়ে কথা বলে তোমার সব কথা শুনবো। তখন আমি রাহুলকে কল দিলাম আর বলতে লাগলাম, কি রে রাহুল, কোথায় আছিস? ভাই মাত্র কাজ শেষ করে আজ থানায় আসলাম। কেন, কোনো প্রয়োজন নাকি? নিলয় আর কয়েকজন ছেলে নিয়ে আমার দেওয়া ঠিকানায় যা, আর ওখানে গিয়ে দেখবি একটা বিয়ে হচ্ছে, সেখান থেকে পরকে তুলে নিয়ে আসবি। তবে কাউকে আবার মারিস না, ঝামেলা করলে ভয় দেখিয়ে নিয়ে আসবি, পুলিশ থাকতে পারে। ভাই আপনার নাম শুনলে পুলিশ কেন? তার বড়টাও ভয়ে প্যান্ট নষ্ট করে দেয়। আর এ তো থাক, কাজটা শেষ করে আমার দেওয়া ঠিকানায় ছেলেটাকে নিয়ে যাবি। তারপর কলটা কেটে দিলাম আর মারিয়ার কাছে আসলাম, আর দেখলাম সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এই যা, আমার পাখিটার আবার কি হলো? আমার কথা কেউ শুনে না, তাই আর কিচ্ছু বলবো না। কে বললো কেউ শোনে না? একবার বলে তো দেখো আমি শুনি কিনা। জানি জানি, কি বলবে তুমি? আরে বাবা, বলো তোমার কথা, কি লাগবে তোমার? আমার কিচ্ছু লাগবে না। ভাইয়া বলেছে তোমাকে নিয়ে বাসায় যেতে। ভাইয়া নাকি তোমার সাথে ব্যবসা নিয়ে কোনো কথা বলবে। গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভাইয়া কাজ করছে। একা হাতে এসব সম্ভব না, তোমার সাহায্য চাই ভাইয়া। তার কথাগুলো শুনে আমার বুঝতে বাকি রইল না আকরাম চৌধুরী কেন আমাকে ডেকে পাঠিয়েছে। এটা কোনো কথা হলো? আমার জান পাখিটা তাদের বাসায় যেতে বলেছে, আর আমি যাব না? কবে যাব সেটা শুধু বলো। আজকেই কলেজ শেষ করে আমরা যাব একসাথে ভাইয়ার কাছে। তবে ভাইয়ার সামনে কিন্তু আবার ওই জান পাখি এসব দেখো না কিন্তু। ভাইয়ার সামনে শুধু আমার ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তবে আজকেই যেতে হবে। এভাবে তাও আবার শ্বশুর বাড়ি জানা ছিল না। তখন মারিয়া একটা হাসি দিল। তারপর আমরা ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিলাম। তারপর মারিয়া তার ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে কোনো জায়গায় সিট না পেয়ে একটা মেয়ের সাথে বসলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। কিন্তু হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। এটা দেখে আমি মেয়েটাকে বলতে লাগলাম, এই যে আপনি এভাবে ভয় পাচ্ছেন কেন?
আসলে আপনার সাথে আগে কখনো একসাথে বসা হয় নাই তো, আর তাছাড়া কি বলেন? আমি কি বাঘ নাকি অন্য কিছু? সে ভয় পেতে হবে? আসলে ভয়টা আপনাকে দেখে না, ওই মারিয়া আপু আছে না, সে এসে বলে গিয়েছিল কোনো মেয়ে যাতে আপনার পাশে না বসে, আর হঠাৎ আপনার সাথে এসে বসতে হলো, আর সেটা যদি মারিয়া আপু দেখে তাহলে আমার সমস্যা হবে। ও, তাহলে এই ব্যাপার। আরে তুমি আর আমার পাশে এসে বসো না, সো টেনশন নিও না, কোনো সমস্যা হবে না। এখন একটু হাসো আর ক্লাসে মনোযোগ দাও। তখন মেয়েটা অনেক কষ্ট করে একটা হাসি দিল। বুঝতে পারলাম হাসতে ইচ্ছে করছে না ওর, কেউ যেন ওকে খুব করে মারছে হাসার জন্য। আর এদিকে স্যার একে একে সবাইকে পড়া জিজ্ঞাসা করতে লাগলো। তাতে আমার কি, আমি তো গতকাল পড়া শেষ করেছিলাম, তাই আমার কোনো রকম লাগছে না। একে একে পড়া জিজ্ঞাসা করছে, কেউ পাচ্ছে না। কিন্তু অবাক করার বিষয় হলো স্যার আমাকে পড়া জিজ্ঞাসা না করে অন্য সিটে চলে গেল। একমাত্র সারা ক্লাসে আমি বাদে সবাইকে পড়া জিজ্ঞাসা করলো। এটার অবশ্য কারণটা আমি বুঝতে পারছি, আর এজন্যই পরিচয়টা দিতে চাইনি। আমি লোকাতে চেয়েছিলাম নিজের পরিচয়। সব কিছুতে ক্ষমতা কাজে লাগালে লেখাপড়ার বিষয়ে ক্ষমতা কাজে লাগানা। এভাবে ক্লাস শেষ হয়ে গেল আর স্যার চলে যেতে লাগলো। তখন আমি বাইরে আসলাম আর স্যারকে ডাকতে লাগলাম। আরে বাবা, রাফি কিছু বলবে? রাফি স্যারের কথাতেও ভয়ের ছাপ। আরে শিক্ষক যদি ছাত্রকে ভয় পায় তাহলে লেখাপড়া হবে কেমন করে? স্যার সবাইকে পড়া জিজ্ঞাসা করলেন, কিন্তু আমাকে কিছু না বলে চলে আসলেন যে। আসলে বাবা বয়স হয়েছে তো, তাই মনে নেই। এটা বলে একটা শ্বাস ছাড়লেন রাফি। আবারও বুঝতে পারলো স্যার ভয় পেয়ে আছে। স্যার আপনি একজন মাফিয়া লিডার হতে পারে, কিন্তু বিশ্বাস করেন স্যার, কখনো নিরীহ মানুষের ক্ষতি করি নাই। আপনি আমার শিক্ষক, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। কলেজে মারামারি করেছি দেখে হয়তো আপনি আমাকে ভয় পাচ্ছেন, বা আমার সম্বন্ধে সবকিছু শুনে ভয় পাচ্ছেন। আসলে বাবা ভয় পাওয়ারই কথা। এখনকার ছেলেপেলেরা বড়দের সম্মান করে না। তবে তোমার কথাগুলো শুনে ভালো লাগলো। এরপর থেকে অবশ্যই তোমার পড়া আমি নেব, আর না পারলে তোমার জন্য হলেও শাস্তির ব্যবস্থা করব। তখন স্যারের কাছ থেকে দোয়া নিয়ে আবার ক্লাসে চলে আসলাম। এভাবে আরও কয়েকটা ক্লাস করা শেষ হলো। পরে কলেজ ছুটি হলো। আমি মারিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। মারিয়া কয়েকটা ছেলের সাথে হাসাহাসি করতে করতে আমার দিকে এগোতে লাগলো। প্রথমে আমাকে ছেলেগুলো দেখতে পায়নি, কিন্তু পরে দেখে সেখানেই ঠায় দাঁড়িয়ে পড়লো আর আসছে না। তখন মারিয়া তাদের জোর করে নিয়ে আসলো আর আমার সাথে পরিচয় করিয়ে দিল। তবে ছেলেগুলোকে আমার সুবিধার মনে হচ্ছিল না। তখন মারিয়া বলল, আচ্ছা তোরা থাক, এখন আমি আর তোদের দুলাভাই আমাদের বাসায় যাব, একটু কাজ আছে। তারপর মারিয়া বাইকটা নিয়ে আসতে গেল আর বাইক নিয়ে এসে আমাকে উঠতে বলল। তবে এবার বাইকটা আস্তে চালাতে বললাম, সেও রাজি হলো। বাইক চলতে লাগলো তার আপন গতিতে, আর আমরাও পৌঁছে গেলাম মারিয়ার বাসায়, মানে আমার শ্বশুর বাড়ি। ওদের বাড়িতে গিয়ে মারিয়া আমাকে একটা রুমে নিয়ে গেল আর বসতে বলল। তখন মারিয়া তার ভাইয়া রুমে গেল আর বলতে লাগলো, ভাইয়া রাফিকে নিয়ে এসেছি, অপেক্ষা করছে তোমার জন্য। তখন আকরাম চৌধুরী আর মারিয়া একসাথে আসলো আমার কাছে। আমি সম্মান দেখিয়ে সালাম দিলাম। যেমনই হোক আমার একমাত্র বউয়ের একমাত্র বড় ভাই বলে কথা। তা ভাই, তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না ভাইয়া, মারিয়ার সাথে একই বাইকে এসেছি, তা হঠাৎ আমাকে আসতে বললেন যে। এই মারিয়া, তুই চা তো রাফির জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। এই খালা, ঠান্ডা কিছু নিয়ে আসেন তো। আরে বোকা, তুই চা, তোর গেস্ট তুই নিচে নিয়ে আয়। তখন মারিয়া উঠে গেল আর তখন আকরাম চৌধুরী বলল, ভাই আপনাকে যে কারণে আসতে বলেছি, আপনি আমার সব ব্যবসাতে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন, এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। প্লিজ আমাদের সাথে এসব করবেন না। আমি এই এলাকায় এসেছি, আমার পেছনে লেগেছিস। আমি এই অবৈধ ব্যবসাগুলো পছন্দ করি না, কিন্তু তুই সেগুলো করিস, তাও আবার আমার সামনে দিয়ে। সেটা আমি আর হতে দেব না। অনেক টাকা কামিয়েছিস, আর না। ভাই রাগ করবেন না, আমি ভুল করে ফেলেছি। চলেন না দুই ভাই মিলে ব্যবসাটা করি, অনেক টাকা আছে এখানে। আর সব থেকে বেশি টাকা তো মেয়ে পাচার করে। ভাই একটা মেয়ের দাম অনেক টাকা, আর সেইগুলো আমরা খুব অল্প দামে কিনি আর অনেক দামে বাহিরের দেশে বিক্রি করে দিই। মদ গাঁজা থেকে শুরু করে সব ধরনের মালের ব্যবসা করি।
কয়েকদিনে অনেক টাকার মালিক হয়ে যাবো আমরা। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি শুধু আমার সাথে থাকবেন, 30% দিব। লাভের অংশ থেকে আপনার নাম ব্যবহার করব, শুধু ভেবে দেখতে পারেন। আর গতকালের আটকানো মালগুলো ছেড়ে দেন। তার এই কথাগুলো শুনে আমার মেজাজ এবং মাথা দুইটাই খারাপ হয়ে গেল। রাগে কি করব বুঝতে পারছিলাম না। এক সময় রাগ কন্ট্রোল করতে না পেরে পেছন থেকে মেশিনটা বের করে তার মাথায় ধরে বলতে লাগলাম, এই কুত্তার বাচ্চা, তুই ভাবলি কি করে তোর সাথে এই জঘন্য কাজ আমি করব? হাতে এটা কি দেখেছিস? পুরো লোড করা আছে, সবগুলো তোর মাথার এপাশ থেকে ওপাশে চালান করে দেব। তোর সাথে আমি ব্যবসা করব, তাই না? আমিও দেখব তুই কি করে ব্যবসা করিস। তোর সব মাল আমি আটকে দেব, পারলে ঠেকাস আমাকে। ভাই, মেশিনটা সরিয়ে ফেলুন, মারিয়া এসে দেখলে সমস্যা হবে। তখন আমি আবার পিস্তলটা জায়গা মতো রেখে দিলাম। তখনই মারিয়া এসে হাজির, আর তখন আকরাম চৌধুরী বলতে লাগলো, তা রাফি, তাহলে ওই কথাটাই রইল, আমরা প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে যাদের বাড়িঘর নেই তাদেরকে বাড়িঘর দিয়ে দিব, সাধারণ মানুষকে সাহায্য করব। আমি কিছু বললাম না। শয়তানটাকে ধরা যায় না, কত সুন্দর করে কথা ঘুরিয়ে ফেললো।